হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমএস সার্জারির পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ আবিদুল হক। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে গলস্টোন ডিজিজ, অ্যাকিউট কোলেসিস্টাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তো আগে আমরা পরিচিত হয়ে নিই। আমি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি এবং এই বছরের জানুয়ারি মাসে নিউরোসার্জারিতে এফসিপিএস পার্ট 1 সম্পন্ন করি এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে এফসিপিএস ট্রেনি হিসেবে কর্মরত আছি। গলস্টোন ডিজিজ পড়ার জন্য আমাদের সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে গলস্টোন সম্পর্কে। তো গলস্টোনের জন্য আমরা জানি যে 80% কেসে, মোর দেন 80% কেস অ্যাসিমটোমেটিক হয়ে থাকে এবং সিমটোমেটিক কেস যেটা সেটা হয় 20%-এর মতো এবং তার থেকে 1 to 2% কেস পার ইয়ার কোলেসিস্টেক্টমি দরকার হয়। এখন কোলেসিস্টেক্টমি হচ্ছে রিমুভাল অফ গল ব্লাডার। হোয়াট আর দ্য টাইপস অফ গলস্টোন? গলস্টোনের কি কি টাইপ আছে, এই কোশ্চেনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 3টা টাইপ আছে, একটা হচ্ছে কোলেস্ট্রল স্টোন, পিগমেন্ট স্টোন আর মিক্সড স্টোন। কোলেস্ট্রল স্টোনটা সাধারণত ইয়েলোইশ হয়ে থাকে একটু, এবং এইটার হওয়ার কারণ হচ্ছে রিলেটিভ ইনক্রিজ ইন দ্য কোলেস্টেরল ইন রিলেশন টু বাইল অ্যাসিড। মানে বাইলের ভিতরে বাইল অ্যাসিডের পরিমাণ কম হবে এবং কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি হয় তাহলে হচ্ছে কোলেস্টেরল স্টোন ফরমেশন হবে। আর পিগমেন্ট স্টোনের মধ্যে হচ্ছে, পিগমেন্ট স্টোন কথাটার মানে হচ্ছে এখানে বিলিরুবিন দিয়ে স্টোন ফরমেশন হয়েছে। এখন এই বিলিরুবিন সেটা হতে পারে আনকনজুগেটেড বিলিরুবিন দিয়ে, সেটা হচ্ছে ব্ল্যাক পিগমেন্ট স্টোন। আর ব্রাউনটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, সেটা আনকনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হবে বাই সাম প্রসেস, এখানে মূলত ইনফেকশনের মাধ্যমে। তারপর এই আনকনজুগেটেড বিলিরুবিনটা স্টোন ফরমেশন করবে। তাহলে ব্ল্যাক আর ব্রাউন স্টোন আমরা পড়লাম। এবার আসি মিক্সড স্টোন। মিক্সড স্টোন বাইল স্টেসিসের কারণে হয়ে থাকে। কোনো কারণে যদি গল ব্লাডারে বাইল দীর্ঘক্ষণ জমা থাকে, স্টেসিস থাকে, সেখান থেকে মিক্সড স্টোন হতে পারে। আমাদের নেক্সট যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষার জন্য, ভাইবার জন্য, সবখানের জন্য, সেটা হচ্ছে গল স্টোন ফরমেশনের কি কি কজাল ফ্যাক্টর আছে, কি কি কারণ আছে। তো এই প্রথমে আমরা যদি কোলেস্ট্রল স্টোনের দিকে ফোকাস করি, কোলেস্ট্রল স্টোন আমি অলরেডি বলেছি যে কোলেস্ট্রল স্টোন ফরমেশনের জন্য যেই বাইল থাকে গল ব্লাডারে, সেই বাইলের মধ্যে 2টা কম্পাউন্ড থাকে, একটা হচ্ছে বাইল অ্যাসিড আর একটা হচ্ছে কোলেস্টেরল। এই বাইল অ্যাসিডটা যদি কোনো কারণে কমে যায় আর কোলেস্টেরলটা যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে হচ্ছে আমাদের কোলেস্ট্রল স্টোন ফরমেশন হবে। কারণ কি, বাইল অ্যাসিডটা কোলেস্ট্রলটাকে সলিউবল রাখে। এখন যদি বাইল অ্যাসিডটা কমে যায় তাহলে কোলেস্ট্রলটা কি হবে, ইনসলিউবল হয়ে যাবে। এই ইনসলিউবল যে কোলেস্ট্রলটা আছে, এই ইনসলিউবল কোলেস্ট্রলটা প্রিসিপিটেট করবে, পিটেট করে সেখান থেকে কোলেস্টেরল স্টোন ফরমেশন হবে। তাহলে আমরা যেই সকল ফ্যাক্টর কোলেস্টেরলকে বাড়ায়, যে সকল ফ্যাক্টর বাইল অ্যাসিডকে কমায়, সেগুলো জানলেই আমরা মোটামুটি কোলেস্টেরল স্টোনের কজাল ফ্যাক্টর জানতে পারি। তাহলে বাইল অ্যাসিড কি কি কারণে কমতে পারে? আমরা একটা এন্টারহেপাটিক সার্কুলেশন সম্পর্কে জানি, যে এখানে যদি আমাদের রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট হয়, এখান থেকে আলটিমেটলি এটা হচ্ছে গলব্লাডার সিস্টিক ডাক্ট, এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, সেটার সাথে প্যানক্রিয়াটিক ডাক্ট মিলে ওপেন করে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে। এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে এইখানে গায়ের মধ্যে ব্লাড ভেসেল থাকে, এই ব্লাড ভেসেলগুলো পরবর্তীতে লিভারে যায়। তো এই সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে আমাদের ফুড কন্টেন্ট আসে, সেটা হচ্ছে ফ্যাটি ফুড আসে। এই ফ্যাটি, তাহলে এখান থেকে যদি আমাদের বাইলটা পাস হয়ে তারপর এখানে ফ্যাটি ফুডকে ইমালসিফাই করার পরে বাইল অ্যাসিডের যেই কাজটা শেষ হয়ে যায়, তখন বাইল অ্যাসিড আবার রিঅ্যাবজর্ব হয়ে লিভারে ফিরে আসে। তো এই যে সার্কুলেশনটা, এটাকে বলা হয় এন্টারহেপাটিক সার্কুলেশন। এই এন্টারহেপাটিক সার্কুলেশন যে কোথাও যদি হ্যাম্পার হয়, সেই ক্ষেত্রে আমাদের বাইল কনসেন্ট্রেশনটা কমে যাবে। তাহলে কি কি, ডিঅক্সিকোলেট, কোলেস্টেরামিন, এই কম্পাউন্ডগুলো যদি আমাদের এখানে থাকে, সেগুলো এই বাইল অ্যাসিডের সাথে বাইন্ড করে বাইল অ্যাসিডের রিঅ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয়। নেক্সট ইজ, যদি বায়াল ট্রানজিট টাইমটা কমে যায়, তার মানে কি, বায়ালের মধ্য দিয়ে, এই গাটের মধ্য দিয়ে এইখানে কন্টেন্টগুলো দ্রুত পাস করে যাচ্ছে। দ্রুত পাস করলে এখানে অ্যাবজর্পশনের সময়টা পায় না এবং অ্যাবজর্পশন হয় না। তারপরে যদি আমার এই গাটটা রিসেক্টেড থাকে, গাট যদি আমি রিসেকশন করি, এইখানে যদি আমি ডিওডেনাম দেখিয়েছি, মূলত আইলিয়াম যদি আমি রিসেকশন করি, সেই ক্ষেত্রে
এই সমস্যাটা হবে যে এন্টারহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে ফিরে আসতে পারবে না, কারণ আমাদের এইখানে এপিথেলিয়ামের পরিমাণ কমে যাচ্ছে এই গাট রিসেকশনের কারণে। কোনো কারণে যদি আইলিয়াল ডিজিজ হয়, আইলিয়াল ইনফ্লামেশন হয়, সেই ক্ষেত্রেও আমাদের এই অ্যাবজর্পশনটা কমে যাবে। তারপরে যদি এখানে ফিকাল, আমরা যদি এটাকে আইলিয়াম চিন্তা করি, এই পুরো ইয়াটাকে, এখানে যদি এন্টারিক ফ্লোরা থাকে, তাহলে এন্টারিক ফ্লোরা এই বাইল অ্যাসিডের যে রিঅ্যাবজর্পশনটা সেটাকে কমিয়ে দিবে। তো আলটিমেটলি এই ফ্যাক্টরগুলা, এই যে ডিঅক্সিকোলেট, কোলেস্টাইরামিন, ডিক্রিজ বাউল ট্রানজিট টাইম, গাট রিসেকশন, আইলেল ডিজিজ, ফিকাল এন্টারিক ফ্লোরা, এগুলো হচ্ছে বাইল অ্যাসিড কনসেন্ট্রেশন কমানোর জন্য দায়ী। এবং আলটিমেটলি এই জন্য হচ্ছে কোলেস্টেরলটা সলিউবল থাকতে পারে না, ইনসলিউবল হয়ে প্রিসিপিটেট হয়। আর কোলেস্টেরল কি কি কারণে বাড়তে পারে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোলেস্টেরল যে সকল কারণে বাড়তে পারে সেটা হচ্ছে কিছু বডির ফ্যাক্টর আছে, যেমন ওবিসিটি, হাই ক্যালোরি ডায়েট, ওসিপি, জেনেটিক্স, এই সকল কারণে বডিতে এমনি কোলেস্টেরল বেশি থাকে। আরেকটা হচ্ছে কোলেস্টেরল নিউক্লিয়েটিং ফ্যাক্টর, এটা একটু বুঝতে হবে। এটা হচ্ছে গল ব্লাডার যেটা আছে, গল ব্লাডারের ভিতরে আমার যদি কোলেস্টেরলটাকে জমা হওয়ার কিছু ফ্যাক্টর থাকে, যেমন এখানে যদি আমরা ধরি এই কথা, এটা ইনফেকশন হচ্ছে, ব্যাকটেরিয়া আছে, অথবা মিউকাস আছে, অথবা গ্লাইকোপ্রোটিন আছে, এগুলোর চারপাশে কোলেস্টেরল জমা হতে পারে। কোলেস্টেরল জমা হয়ে এটাকে নিউক্লিয়াস হিসেবে কেন্দ্র করে চারপাশে জমা হয়ে কোলেস্ট্রল স্টোন ফর্মেশন হতে পারে। তাহলে কোলেস্ট্রল নিউক্লিয়েটিং ফ্যাক্টর ওয়ান হচ্ছে কোলেস্ট্রল স্টোন ফর্মেশন হওয়ার জন্য ইম্পর্টেন্ট। সাথে হচ্ছে কি কি কোলেস্ট্রল বাড়ার যে ফ্যাক্টরগুলো, এগুলো বাদে আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ গল ব্লাডার ফাংশন। গল ব্লাডার ফাংশনে যদি সমস্যা হয়, যেমন গল ব্লাডারটা যদি থাকে, গল ব্লাডার যদি ঠিকমতো এক্সক্রিট করতে না পারে, ঠিকমতো অ্যাবজর্পশন করতে না পারে, ঠিকমতো এমটিং না হয়, তাহলে কি হবে, এখানে স্টেসিস হবে। স্টেসিস হয়ে সেখানে গল স্টোন ফর্মেশন হতে পারে। এবার আসি আমরা পিগমেন্ট স্টোন। পিগমেন্ট স্টোন অলরেডি আমরা বলেছি, এটা মূলত আনকনজুগেটেড বিলিরুবিন দেওয়া হয়। এখন আমরা জানি আনকনজুগেটেড বিলিরুবিন কোথা থেকে আসে। আনকনজুগেটেড বিলিরুবিনটা আসে কোথা থেকে, এটা হচ্ছে মূলত বিভিন্ন হিমোলাইসিস হয়ে, আরবিসি হিমোলাইসিস হয়ে। যদি একটা আরবিসি আমরা চিন্তা করি, সেটা হতে পারে বিভিন্ন ডিজিজ প্রসিডিওরে, যেমন সিকল সেল ডিজিজ অথবা হেরিডিটরি স্পেরোসাইটোসিস, এই সকল ক্ষেত্রে এগুলো ভালনারেবল হয় হিমোলাইসিসের জন্য। এগুলো হিমোলাইজ হয়ে এখান থেকে হিমোগ্লোবিন বের হয়ে আসছে। এই হিমোগ্লোবিনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই হিমের মধ্যে থাকে হচ্ছে প্রোটোপোরফাইরিন আর সাথে থাকে আয়রন। এই প্রোটোপোরফাইরিন যেটা আছে, এইটা হচ্ছে প্রথমে বিলিভার্ডিন বলে বিলিরুবিনে কনভার্ট হয়। এই বিলিরুবিনের যে কনভার্টটা হয়, এই বিলিরুবিনটা আসলে কি ধরনের বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন। এই আনকনজুগেটেড বিলিরুবিনটাই প্রিসিপিটেট হয়, হয়ে আলটিমেটলি প্রোডাকশন করে হচ্ছে এই ব্ল্যাক পিগমেন্ট স্টোন। আর যেটা ব্রাউন পিগমেন্ট স্টোন, এটা মূলত কোথায় বেশি হয়, এটা হচ্ছে কমন বাইল ডাক্টে বেশি হয়। কেন, যে আমরা যদি এভাবে চিন্তা করি যে এই লিভার থেকে এই আমাদের কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, এখানে কমন বাইল ডাক্ট সিবিটি, এই কমন বাইল ডাক্ট পরে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে লেগেছে। এই কমন বাইল ডাক্টে যদি নর্মালি কি হয়, এখানে হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনটা কনজুগেটেড হয়, কনজুগেটেড হয়ে এই কনজুগেটেড বিলিরুবিনটা নিচে আসে। কোনো কারণে যদি এখানে অবস্ট্রাকশন হয়, তাহলে এইখানে প্রক্সিমালি ইনফেকশন হবে। ইনফেকশন হয়ে সেইখানে সিবিডিতে ইনফেকশনের ফলে এইখানে যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া কিছু কম্পাউন্ড রিলিজ করে, যেটাকে আমরা বলতেছি ব্যাকটেরিয়াল বিটা গ্লুকোরোনিডেস। এই ব্যাকটেরিয়াল বিটা গ্লুকোরোনিডেস যেটা আছে, সেইটা কি করে, এই আবার কনজুগেটেড বিলিরুবিনটাকে আনকনজুগেটেড বিলিরুবিন বানায় দেয়। এই আনকনজুগেটেড বিলিরুবিন যখন বেশি বেড়ে যায়, সেইখান থেকে স্টোন ফর্মেশন হয়। এবং এই স্টোনটা কোথায় ফর্মেশন হয়, কমন বাইল ডাক্টে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্রাউন পিগমেন্ট স্টোন যেটা আছে, ব্রাউন পিগমেন্ট স্টোন, এটা মোর কমন কোথায়, বাইল ডাক্টে। কারণ কি, কারণ হচ্ছে ইনফেকশন, কারণ হচ্ছে স্টেন্ট, কারণ হচ্ছে প্যারাসাইট। এগুলো সব অবস্ট্রাকশনের কারণ, এবং অবস্ট্রাকশন হলে সেখানে ইনফেকশন হতে বাধ্য। তাহলে ক্লোরোনকিস সাইনাসিস, স্ক্যারিস লুম্বিকাইটিস, এই দুইটা প্যারাসাইটের নাম আমরা মনে রাখবো, স্ট্যান্টের নাম মনে রাখবো, আর ইনফেকশন জাস্ট ব্যাকটেরিয়া এনজাইমটার কথা আমরা মনে রাখবো। আর এইখানে হচ্ছে ব্ল্যাক পিগমেন্ট স্টোনে আমরা সিকল সেল ডিজিজ, হেরিডিটরি স্পেরোসাইটোসিসের কথা মনে রাখবো। এইখানে ব্ল্যাক পিগমেন্ট স্টোন, এই পার্সেন্টেজগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট পড়ার জন্য। এখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট, যে পিগমেন্ট স্টোনটা বয়স এবং সিরোসিসের সাথে সম্পর্কিত অ্যাসোসিয়েশন আছে। তাহলে এই গেল। এরপর আসে আমরা মিক্সড স্টোন, অলরেডি আমরা আগেই বলেছি যে বাইরেস্টেসিসের সাথে রিলেটেড। এখানে বেরির একটা ছবি দেওয়া আছে, এই ছবি অনুযায়ী এখানে কোলেস্ট্রল স্টোন
বা গল স্টোন যদি ওভারঅল আমরা অলরেডি বলেছি যে এন্টারহেপাটিক সার্কুলেশনের কথা, কোলেস্ট্রল নিউক্লিয়েটিং ফ্যাক্টরের কথা, ইম্পেয়ার্ড গল লিভার ফাংশন, সুপার স্যাচুরেটেড বাইল, এগুলোর কথা। সুপার স্যাচুরেটেড বাইল বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে সুপার স্যাচুরেটেড উইথ কোলেস্টেরল, কোলেস্ট্রল দিয়ে সুপার স্যাচুরেটেড। কেন সুপার স্যাচুরেটেড কোলেস্ট্রল দিয়ে? বাইল অ্যাসিড কমে যাওয়ার কারণে সলিউবল থাকতেছে না, তাহলে কোলেস্ট্রল অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেই কারণে এটা দিয়ে বাইলটা সুপার স্যাচুরেটেড। তাহলে হলো আমরা এইভাবে মনে রাখবো, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে এই গল স্টোনের কি কি ইফেক্ট এবং কনসিকুয়েন্সেস আছে বডিতে। এই কোশ্চেনটা দিয়ে আমরা পুরো গল স্টোনের পুরো ইফেক্ট সেগুলো আমরা বুঝতে পারি। সেটা ইফেক্টগুলো থাকতে পারে গল ব্লাডারে, সেটা হতে পারে কমন বাইল ডাক্টে, সেটা ইন্টেস্টাইনে হতে পারে, লিভারে হতে পারে। আমরা যদি একে বোঝার চেষ্টা করি, প্রথমে হচ্ছে আমরা একটা লিভার আঁকলাম। লিভার থেকে হচ্ছে দুইটা রাইট অ্যান্ড লেফট হ্যাপাটিক ডাক, এই দুইটা মিলে হবে কমন হ্যাপাটিক ডাক। কমন বাইল ডাক সিস্টিক ডাক্টের সাথে মিলে হবে কমন বাইল ডাক্ট, সেটা মেজর প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে ওপেন হবে। তাহলে এখন যদি আমরা প্রথম দিকে আসি, মেজরিটি অফ দ্য কেস অ্যাসিমটোমেটিক হবে। স্টোন আছে গল ব্লাডারে স্টোন আছে, কিন্তু এগুলো কোনো সিমটম দিবে না, এই জিনিসগুলো ধরাও পড়বে না। আমাদের কাছে পেশেন্ট আসবে কি নিয়ে? আমাদের কাছে পেশেন্ট আসবে অন্য কোনো সমস্যা নিয়ে, পেট ব্যথা, কোনো কিডনির প্রবলেম, কোনো ধরনের পেপটিক আলসার ডিজিজ, এগুলো নিয়ে আসবে। তখন আমরা হচ্ছে পেশেন্টকে একটা এক্সরে করতে দিই, আলট্রা করতে দিই। এই আলট্রাতে অনেক সময় ধরা পড়ে যায়, ইনসিডেন্টাল ডায়াগনোসিস হিসেবে ধরা পড়ে যায়, এবং এটা হয় মেজরিটি কেস 80%-এর উপরে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা সেটা আমরা পরে ডিসকাস করছি। নেক্সট যেই জিনিসটা ঘটতে পারে সেটা হচ্ছে এইখান থেকে আমাদের এই স্টোনটা এইখানে কি ইম্প্যাক্টেড হতে পারে, এবং কিভাবে হবে এটা? ধরেন আমরা একটা ফ্যাটি ফুড খেলাম, আমরা খাবারের সাথে আমরা যদি ছবিটা সুন্দর করে আঁকি, এখানে যদি আমরা স্টোমাক আঁকি, এবং এই স্টোমাক থেকে এই ডিওডেনাম হলো। এখন আমাদের যখনই এইখানে ফ্যাটি ফুড আসবে, এইখানে যে এপিথেলিয়াম লাইনিং ডিওডেনামের, সেই এপিথেলিয়াম লাইনিং থেকে যে জিনিসটা একটা হরমোন রিলিজ হবে, সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। এই কোলেসিস্টোকাইনিনকে গল ব্লাডারকে স্টিমুলেট করে সেটাকে কন্ট্রাকশনে বাধ্য করবে, এবং এই কন্ট্রাকশনের সময় এই স্টোনটা এখানে এসে ইম্প্যাক্টেড হতে পারে, এবং সেই ক্ষেত্রে একটা পেইন ফিল করবে পেশেন্ট, স্প্যাজমোটিক পেইন, সেটাকে বলা হচ্ছে biliary colic। এই biliary colic থাকলেই যে সেটা অ্যাকিউট কোলেসিস্টাইটিস, ব্যাপারটা এরকম না। পেশেন্টের সাথে হচ্ছে ফিভার থাকতে হবে, ফিভারটা হচ্ছে একটা হলমার্ক। এই biliary colic-এর সাথে, এই পেইনের সাথে যদি জ্বর আসে, তখন আমরা এটাকে বলবো অ্যাকিউট কোলেসিস্টাইটিস বলবো। এখন এই কোলেসিস্টাইটিস বলবো। এখন যদি অ্যাকিউট কোলেসিস্টাইটিস দীর্ঘদিন হচ্ছে, বারবার এটা বারবার কন্ট্রাকশন হচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? এই গল ব্লাডারটা আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যাবে, ফাইব্রোটিক হয়ে আলটিমেটলি এটার ফাংশন নাই হয়ে যাবে, কমে যাবে, এবং এটা ছোট হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি কন্ট্রাক্টেড নন ফাংশনাল গল ব্লাডার। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আবার এখন এই জিনিসগুলো সিরিয়ালে আছে, এই সিরিয়ালি সবসময় যে সিরিয়ালি ঘটবে এরকম না। অ্যাকিউট কোলেসিস্টাইটিস থেকে মিউকোসিল অফ দ্য গল ব্লাডার হতে পারে। এটা কখন হয়? এটা হচ্ছে যদি গল ব্লাডারের এই স্টোনটা এই সিস্টিক ডাক্টে ইম্প্যাক্টেড হয়ে যায়। সিস্টিক ডাক্টে যদি ইম্প্যাক্টেড হয়, সেই ক্ষেত্রে কি হয়? এইখানের যে এপিথেলিয়াম আছে, এই এইখানে যে এপিথেলিয়ামটা আছে, সেটা বাইল সল্টটাকে রিঅ্যাবজর্পশন করে নিয়ে নেয়, করে, আর যে এক্সক্রিট করে মিউকাস। এই যে মিউকাসটা এক্সক্রিট করলো, এই মিউকাসটা হচ্ছে একটা স্টেরাইল মিউকাস, এখানে কোনো ইনফেকশন থাকে না। তারপর আলটিমেটলি এই মিউকাস দিয়ে পুরো গল ব্লাডারটা ভরে যায়। এইটাকে আমরা বলতেছি মিউকোসিলি অফ দ্য গল ব্লাডার। এটার জন্য পেশেন্ট বেশি পেইন ফিল করে না, এটা জাস্ট পালপেবল গল ব্লাডার হয়ে যায়। তাহলে এই অ্যাকিউট কোলেসিস্টাইটিস থেকে মিউকোসিল অফ দ্য গল ব্লাডার হতে পারে যদি সিস্টিক ডাক্টে স্টোনটা ইম্প্যাক্টেড হয়। আবার অ্যাকিউট কোলেসিস্টাইটিস যদি রিজলভ না করে, তাহলে সেই ক্ষেত্রে এখানে ইনফেকশন হয়ে এম্পাইমা গল ব্লাডার হতে পারে, মানে পাস ইন দ্য গল ব্লাডার। আবার মিউকোসিলটাতেও ইনফেকশন হয়ে এম্পাইমা হতে পারে। এম্পাইমা হওয়ার পরে সেইখান থেকে ওয়ালটা গ্যাংগ্রিনাস হয়ে যেতে পারে, নেক্রোসিস হয়ে। এই গ্যাংগ্রিনাস গল ব্লাডারটা পরবর্তীতে পারফোরেশন হতে পারে। পারফোরেশন হলে সেখান থেকে একটা পেরিটোনাইটিস হয়, সেটাকে বলা হয় লোকালাইজড পেরিটোনাইটিস। লোকালাইজ কথাটা বলার কারণ হচ্ছে যে এই পেরিটোনাইটিস যেটা হয়েছে, এই যে পেরিটোনাইটিসটা যেটা হয়েছে, এইটা আমাদের যে
আমাদের চারপাশে যে ওমেন্টাম আছে, আমাদের যে গল ব্লাডারের চারপাশে যে ওমেন্টাম আছে, এই ওমেন্টাম দিয়ে ঢাকা পড়ে যায়। ওমেন্টাম দিয়ে ঢাকা পড়ে যাওয়ার কারণে পারফোরেশন হলেও এটা পুরো পেরিটোনিয়ামে ছড়াতে পারে না, একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকে। এটা হচ্ছে ওমেন্টাম। তো এইভাবে যে পেরিটোনাইটিস হয় সেটাকে বলা হয় লোকালাইজ পেরিটোনাইটিস। এছাড়া পোর্সেলিন গল ব্লাডার, যেটা ক্যালসিফাইড গল ব্লাডার, আর কার্সিনোমা গল ব্লাডারের সাথেও এটা স্টোনের অ্যাসোসিয়েশন আছে। তাহলে এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। এবার আসি কমন বাইল ডাক্টে কি কি ফিচার নিয়ে আসে। কমন বাইল ডাক্টে যে ফিচারটা নিয়ে আসে, যে স্টোন যেটা আছে, এই স্টোনটা মাইগ্রেট হতে পারে। স্টোনটা মাইগ্রেট হতে পারে। স্টোনটা মাইগ্রেট হয়ে এখানে কমন বাইল ডাক্টে গিয়ে অবস্ট্রাকশন করতে পারে। তাহলে এই যে এইখানে প্রথম যে স্টোনটা ছিল, এইটাকে বলা হয় প্রাইমারি গল স্টোন, এই প্রাইমারি গল স্টোন, এবং এইটাকে বলা হয় সেকেন্ডারি কমন বাইল ডাক্ট স্টোন, সিবিডি স্টোন। এইখান থেকে কি হবে, আলটিমেটলি জন্ডিস হবে, পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। এছাড়া এখানে যদি উপরে ইনফেকশন হয় প্রক্সিমালে, এটাকে বলবো অ্যাকিউট কোলাঞ্জাইটিস। এই স্টোনটা যদি মেজর প্যানক্রিয়াটিক ডাক্টে গিয়ে ওপেন হয়, তখন সে মেজর প্যানক্রিয়াটিক ডাক্টে গিয়ে ইম্প্যাক্টেড হয় এবং আলটিমেটলি সেইখানে আবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে। আরেকটা যে জিনিস করতে পারে সেটা হচ্ছে মিরিজি সিনড্রোম। এই মিরিজি সিনড্রোমটাও হচ্ছে আলটিমেটলি জন্ডিস হবে ডিউ টু কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন। জন্ডিস ডিউ টু কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন। কিন্তু এখানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে গল ব্লাডারটা আছে, ধরেন এইখানে যদি গল ব্লাডারটা থাকে লিভারের ঠিক লিভার নিচে, এবং তার নিচেই পাশেই হচ্ছে আমাদের কমন বাইল ডাক্ট। এটা হচ্ছে সিস্টিক ডাক্ট। তো এই সিস্টিক ডাক্ট আর গল ব্লাডারের চারটা পার্ট আছে, এটা হচ্ছে ফান্ডাস, বডি, নেক, আর এখানে হচ্ছে হার্টম্যান পাউচ। এই হার্টম্যান পাউচে গিয়ে যদি আমাদের গল স্টোনটা ইম্প্যাক্টেড হয় হার্টম্যান পাউচে, সেটা কি করতে পারে, সেটা এইখান থেকে আউটসাইড কম্প্রেশন করতে পারে কমন বাইল ডাক্টকে। তাহলে কমন বাইল ডাক্ট যদি কম্প্রেসড হয়ে গেলে এইখান দিক দিয়ে আর বাইল পাস করে না। তো বাইল না পাস করলে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে যায়। এটাকে বলা হয় মিরিজি সিনড্রোম। তাহলে জন্ডিস ডিউ টু কমন বাইল অবস্ট্রাকশন দ্যাট ইজ কজড বাই আউটসাইড কম্প্রেশন অফ এ স্টোন ইম্প্যাক্টেড ইন দ্য হার্টম্যান পাউচ। তাহলে এটা হচ্ছে আমাদের মিরিজি সিনড্রোম। আর ইন্টেস্টাইনে কিভাবে যেতে পারে, আমরা যদি এটা একটু মোছার চেষ্টা করি, ইন্টেস্টাইনে কি হতে পারে, ধরে এই পাশ দিয়ে একটা ইন্টেস্টাইনাল লুপ যাচ্ছে, এটা বলে টার্মিনাল আইলিয়াম, এইখানে হচ্ছে আমার কোলন। তো এখন আমরা যদি তাকাই যে এইখানে গলব্লাডার ঠিক পাশে যদি কোনো গলব্লাডারের মধ্যে যদি একটা স্টোন ওয়ালের মধ্যে নেক্রোসিস করলে আলটিমেটলি প্রথমে যেটা সে করবে, এই গলব্লাডারটার ওয়ালটাকে পারফোরেশন করে এখানে একটা অ্যাবনর্মাল কানেকশন তৈরি করবে, যেটাকে আমরা বলি ফিস্টুলা। এই ফিস্টুলাটার একটা নাম আছে, সেটাকে বলা হয় কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা। কোলেসিস্ট নামটা এসেছে গলব্লাডার থেকে, আর ডিউডেনাম তো ডিউডেনাম বা কোলেসিস্ট এন্টেরিক ফিস্টুলা বা ইন্টেস্টাইনের সাথে, সেটা বলে কোলেসিস্ট এন্টেরিক ফিস্টুলা বলি আমরা। তো এই কোলেসিস্ট এন্টেরিক ফিস্টুলার মাধ্যমে এই স্টোনটা ইন্টেস্টাইনে চলে আসে, এটা সুন্দর মতো পাস করে যায়, কিন্তু টার্মিনাল আইলিয়াম একটা সরু জায়গায় এসে এটা ইম্প্যাক্টেড হয়ে যাওয়ার কারণে তার প্রক্সিমালি কি হয়, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে যায়। এগুলো সব ডাইলেটেড হয়ে যায়, প্রক্সিমাল ডাইলেটেশন হয়ে এইখানে আমাদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের যে চারটা ফিচার আছে, সেই চারটা ফিচার চলে আসে। তাহলে এই জিনিসটাকে বলা হয় ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ডিউ টু গলস্টোন বা গলস্টোন আইলিয়াস মানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আরেকটা এটা হচ্ছে ইন্টেস্টাইনের ইফেক্ট। আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে লিভারে। তো লিভারে কি ইফেক্ট আছে সেটা আমরা এখন দেখব। লিভারের ইফেক্টটা খুব ইন্টারেস্টিং। এখানে যে পয়েন্টগুলো তুলে দেওয়া আছে, এগুলা ঠিক এভাবেই আমাদের বেইলি ল্যাবে আছে। তো লিভারের ইফেক্ট দুইটা ইফেক্ট হতে পারে, একটাকে বলা হয় লিভার অ্যাবসেস, আর একটা হচ্ছে লিভার সিরোসিস। তো লিভার অ্যাবসেস কিভাবে হয়, আমরা যদি এখানে একটা লিভার আঁকি, এই লিভারের ঠিক লিভারের সাথে একদম গলব্লাডারটা লাগানো থাকে, গলব্লাডার ফসার মাধ্যমে। এখানে যদি এই গল ব্লাডারটার পারফোরেশনটা হয় লিভারের দিকে, ইন্ট্রাহেপাটিক পারফোরেশন হয়, তাহলে কি হবে, এখান থেকে বাইল এসে এখানে জমা হবে এবং এইখানে সাথে যদি ইনফেকশন থাকে, সেই ইনফেকশনটা এখানে চলে এসে আলটিমেটলি একটা লিভার অ্যাবসেস ফরমেশন হবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে লিভার সিরোসিস কিভাবে হবে, এই যে গল ব্লাডার
এই যে সিস্টিক ডাক, তারপর কমন হেপাটিক ডাক, কমন বাইল ডাক, এইখানে যদি স্টোন দিয়ে অবস্ট্রাকশন হয় এবং সেটা যদি লং স্ট্যান্ডিং হয়, অনেক দিন ধরে আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই যে বাইলটা আছে, এই বাইলটা আস্তে 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 এইখানে জমা হবে লিভারে গিয়ে, বাইল অনেকদিন থাকবে এবং এই বাইলের কারণে লিভারের সেলগুলো ড্যামেজ হবে এবং এই লিভারের সেল যখন ড্যামেজ হবে তখন যেটা ঘটবে সেখানে লিভার সিরোসিস ডেভেলপ করবে। এই জিনিসটা হওয়ার জন্য লং স্ট্যান্ডিং অবস্ট্রাকশন লাগবে, মানে অনেক দিন ধরে অবস্ট্রাকশন লাগবে। এটাকে বলা হয় সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস। তাহলে এটা আমরা বুঝতে পারলাম ইফেক্ট ইন দ্য লিভার। এই কোশ্চেনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তাহলে এই কোশ্চেনটা আমরা মনে রাখবো। এরপরে এবং আমি যে জিনিসগুলো বুঝিয়ে দিলাম এই জিনিসগুলো পয়েন্ট আকারে এখানে লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এবার আসি, আর এখানে একটা পোর্সেলিন গল ব্লাডারের ছবি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যালসিফাইড গল ব্লাডার। কোরভোশিয়ার স্লট আমরা পড়বো, এ পালপেবল নন টেন্ডার গল ব্লাডার ইন দ্য প্রেজেন্স অফ। মেইন কথা হচ্ছে, আমি যদি আগে লিখে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে একটা গল ব্লাডার থাকবে, সেটা হবে পালপেবল হবে, সেটা হবে নন টেন্ডার, পালপেবল হবে, নন টেন্ডার হবে এবং সাথে পেশেন্টের একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার থাকবে। এরকম যদি একটা পেশেন্টে পাই, আমি মনে করলাম এক্সামিনেশন করে পেলাম যে পেশেন্টের গল ব্লাডারটা পালপেবল নন টেন্ডার, মানে ব্যথা নাই এবং হাত দিয়ে পাওয়া যাচ্ছে, এই গল ব্লাডার সাথে হচ্ছে পেশেন্টের একটা অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, চোখে থেকে তাকাইলে দেখলাম জন্ডিস, তাহলে আমার বুঝতে হবে যে এইটা হওয়ার সম্ভাবনা মূলত এটা একটা খারাপ ডায়াগনোসিসের দিকে নিয়ে যাচ্ছে, যেটা একটা সিনিস্টার ডায়াগনোসিস। সেটা কি, পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা বা ম্যালিগনেন্সি। পেরিঅ্যাম্পুলারি মানে অ্যাম্পুলা ভেটারের 2 সেন্টিমিটারের চতুর্দিকে যে ক্যান্সার হয়, সেটা কমন বাইল ডাক্ট হতে পারে, ডিওডেনাম হতে পারে, প্যানক্রিয়াটিক ডাক্টে কার্সিনোমা হতে পারে। তো তিনটা আমরা মনে রাখি, সেটা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, যে প্যানক্রিয়াসের ক্যান্সার এই পেরিঅ্যাম্পুলারির মধ্যে। তারপরে আসছে পেরিঅ্যাম্পুলারি মধ্যে ভ্যারিয়েন্ট হিসেবে নাম পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, ম্যালিগনেন্সির ভিতরে তিনটা আছে, একটা কার্সিনোমা হেড, পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, কোলাঞ্জিও কার্সিনোমা। এটা হচ্ছে ডিস্টাল সিভিডিতে কমন বাইল ডাক্টে যদি ক্যান্সার হয়, কোলাঞ্জিও কার্সিনোমা। এগুলো আমরা ডিটেলস পড়বো অবস্ট্রাকটিভ জন্ডিস চ্যাপ্টারে, এখন একটু জেনে রাখলাম। তো মূলত যেটা পালপেবল এবং নন টেন্ডার গল ব্লাডার সাথে অবস্ট্রাকটিভ জন্ডিস যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের ধারণা করতে হবে কজটা হচ্ছে পেরিঅ্যাম্পুলারি ম্যালিগনেন্সি, স্টোন দিয়ে হওয়ার সম্ভাবনা কম, স্টোন দিয়ে হওয়ার সম্ভাবনা কম। কারণ হচ্ছে এইখানে আমরা স্টোন দিয়ে হওয়ার সম্ভাবনা কম, এটা কারণ হচ্ছে যদি আমরা এখানে তাকাই, স্টোন এখানে ইম্প্যাক্টেড যদি হয়ও, পাশ দিয়ে হচ্ছে বাইল পাস করতে পারে, পাশ দিয়ে বাইল তো পাস করে যায়, কিন্তু ম্যালিগনেন্সি হলে যে ঘটনাটা ঘটে, ম্যালিগনেন্সি হলে কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে যায়, এই জায়গাটা একদম কমপ্লিট অবস্ট্রাকশন, তখন আর পাস করতে পারে না। এই কারণে এগুলো পিছনে এসে প্রচুর করে এটাকে পালপেবল করে দেয়। এগুলো ছাড়াও আর কিছু বিনাইন কজেও গলব্লাডার পালপেবল হতে পারে। তাহলে আমরা এটা বুঝলাম। আমাদের নেক্সট টপিক হচ্ছে, নেক্সট একটা কোশ্চেন হচ্ছে যে একটা পেশেন্ট পালপেবল গল ব্লাডার নিয়ে প্রেজেন্ট করছে, তাহলে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে এবং কিভাবে ক্লিনিক্যালি আমি এটা আলাদা করব যে কোন কারণে হয়েছে। তো এটা সহজে আমরা যদি মনে রাখতে পারি, একটা হচ্ছে অলরেডি আমরা কর্ভোশিয়াল লতে পড়ে আসছি যে একটা পালপেবল গল ব্লাডার, এইটার কারণ হতে পারে মূলত কার্সিনোমা, যদি তার সাথে তার অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে। তাহলে এই তিনটা কথা আমরা মনে রাখবো, পালপেবল গল ব্লাডার, নন টেন্ডার, অবস্ট্রাকটিভ জন্ডিস আর কার্সিনোমা। স্টোন এখানে কোনো কারণ হতে পারে না, তাহলে এখানে তিনটা ক্যান্সারের নাম দেওয়া আছে, কোলাঞ্জিও কার্সিনোমা, পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, সাথে একটা এক্সট্রা মনে রাখবো কার্সিনোমা গল ব্লাডার। আর দুটা বিনাইন কজও হতে পারে, মিউকোসিল, এম্পাইমা, আমরা অলরেডি বলে আসছি এগুলো কি জিনিস। এবার আসি আমরা কার্সিনোমা হেড, এইগুলো আমরা কিভাবে আলাদা করব। অলরেডি বলা আছে যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, কোলাঞ্জিও কার্সিনোমা এবং পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা, এই তিনটাতে আমরা জন্ডিস পাবো। তাহলে জন্ডিস পেলাম, তার সাথে হচ্ছে পালপেবল নন টেন্ডার গল ব্লাডার পাবো, তো এগুলো আমরা বুঝতে পারলাম। সাথে হচ্ছে ক্যান্সারের কিছু ফিচার, যেমন ওয়েট লস, ক্যাকেক্সিয়া, সাথে হচ্ছে কিছু মেটাস্টেসিস, যে এসআইটিস, তারপরে হচ্ছে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, ব্লামার শেলফ, এই জিনিসগুলো এই তিনটাতেই আমরা পেতে পারি, এগুলো আমরা মনে রাখবো। আর কার্সিনোমা গল ব্লাডারে জাস্ট ডিফারেন্স কি থাকবে এগুলোর সাথে, এই উপরেগুলোর সাথে, সেটা হচ্ছে পালপেবল সফট নন টেন্ডার না হয়ে পালপেবল হার্ড নন টেন্ডার হবে। এই তিনটাতে সফট ছিল, এখানে হার্ড হবে। আর এইখানে লিভারটা পালপেবল হতে পারে, সেটার কারণ হচ্ছে লিভারের মেটাস্টেসিসের কারণে লিভার পালপেবল হতে পারে। আর কি আছে, দুইটা বিনাইন কজ, মিউকোসিল, এম্পাইমা। মিউকোসিলে পেশেন্টের অত সিমটম দেখা যায় না, কিন্তু এম্পাইমাতে পেশেন্টের একটা ইনফেক্টিভ ফিচার থাকে। তাহলে এই দুই জায়গাতে জন্ডিস তো থাকবে না, কারণ হচ্ছে সিবিডিতে কোনো অবস্ট্রাকশন নেই। এটা হচ্ছে গল ব্লাডারের প্রবলেম। এখানে পালপেবল সফট নন টেন্ডার হবে
আর এখানে পালপেবল সফট টেন্ডার হবে, কারণ একটা ইনফেকশনের ফিচার আছে, পেশেন্টের জ্বর থাকবে, পেশেন্ট টক্সিক থাকবে এবং ব্যথা থাকবে, কিন্তু এখানে তেমন কোনো কমপ্লেন থাকবে না মিউকোসিলে, জাস্ট ডিসপেপসিয়া। তো মিউকোসিল হচ্ছে একটু সাইলেন্ট, আর এটা হচ্ছে একটু আমরা জ্বর টর পেশেন্ট টক্সিক এগুলো ফিচারগুলো পাবো। এবার আসি আমরা আমাদের মূল টপিক, সেটা হচ্ছে অ্যাকিউট কোলেসিস্টাইটিস। অ্যাকিউট কোলেসিস্টাইটিস আমরা জানি একটা পেশেন্ট আসে, একটা পেশেন্ট আসবে, সেই পেশেন্টের আমাদের যদি কোয়াড্রেন্ট হিসাব করি, বডির কোয়াড্রেন্ট হিসাব করি, তাহলে আমাদের এটা যদি আমাদের আম্বিলিকাস হয়, এই রাইট ঠিক আপার কোয়াড্রেন্টে, রাইট আপার কোয়াড্রেন্টে পেশেন্ট পেইন নিয়ে আসতে পারে, এবং এই পেইনটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম পুরা, পেশেন্ট অনেকভাবে কমপ্লেন করতে পারে যে পেইনটা কোথায় থাকবে। আচ্ছা, আমরা সাইডগুলো দেখতেছি। আমরা অ্যাকিউট কোলেসিস্টাইটিসের কোশ্চেন দেখি, যে কোলেসিস্টাইটিসের একটা কোশ্চেন হচ্ছে যে বিলিয়ারি কলিক, বিলিয়ারি কলিকটার বর্ণনা চাচ্ছে, এটা একটা। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস। ক্লিনিক্যাল ফিচার যখন আমরা বলতেছি, সেখানে আমরা সিমটম নিয়ে আলোচনা করতেছি, মানে পেশেন্ট কি কি নিয়ে প্রেজেন্ট করতেছে, সাইন নিয়ে আলোচনা করতেছি, সেগুলো হচ্ছে আমরা কি কি এক্সামিনেশন করে পাচ্ছি, তারপর আমরা ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা করব, যে কি কি পরীক্ষা নিরীক্ষা দিচ্ছি, এর মধ্যে ব্লাডের কিছু ইনভেস্টিগেশন আছে, কিছু আছে আমাদের ইমেজিং ইনভেস্টিগেশন। এইগুলো পড়ার পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিভাবে আমরা এই ধরনের পেশেন্ট ম্যানেজ করব। ম্যানেজ দুই ধরনের হয়, একটা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, যেটা মানে ওষুধ দিয়ে, পানি দিয়ে, আর যেটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, যে অপারেশন কখন করব সেটা। তাহলে এই আঙ্গিকে আমরা এটা পুরো পড়ার চেষ্টা করব। এই সিমটমের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বিলিয়ারি কোলিকটা, আমরা অলরেডি বলেছি। আর একটা যেটা বিলিয়ারি কোলিকের সাথে যদি ফিভার থাকে, তাহলে আমরা অ্যাকিউট কোলেসিস্টাইটিস বলি, তাহলে ফিভারটা। তাহলে বিলিয়ারি কোলিক আর ফিভার এটা আমাদের জানতে হবে। বিলিয়ারি কোলিক মূলত আসলে বোঝা যাচ্ছে যে স্টোনের জন্য যে পেইনটা, জ্বরটা, ব্যথাটা হচ্ছে। তাহলে এই বিলিয়ারি কোলিকের একটু বর্ণনা আমরা পড়ে ফেলি। পেশেন্ট প্রেজেন্ট করবে, আমরা একটা সিনারিও দেখি। সিনারিওটা হচ্ছে 40 ইয়ার ফেয়ার ফার্টাইল ফ্যাটি ফিমেল উইথ রাইট আপার কোয়াড্রেন্ট পেন। এখানে আমরা অনেকগুলো এফ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, যে 4-5টা এফ, 4F বা 5F, সেগুলো কি, সেটা হতে পারে পেশেন্ট একটু সাদা, ফেয়ার, তারপর হচ্ছে ফার্টাইল মানে প্রেগনেন্ট, পেশেন্ট হতে পারে ফ্যাটি মানে অবিস, তারপর হচ্ছে ফিমেল জেন্ডার। তা এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, ফেয়ার, ফ্যাটি, ফিমেল, ফার্টাইল। আরেকটা হচ্ছে 40 মানে 40 ইয়ার্স অফ এইজের উপরে গেলে সেগুলা সেই ধরনের, এই যে এখানে আমরা 40 দেখতে পাচ্ছি, এই সমস্যাগুলো হতে পারে। সেই ক্ষেত্রে এই পেশেন্ট আসবে রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, সেখানে টেন্ডারনেস থাকবে, তার জ্বর থাকবে। তাহলে পেইন, বিলিয়ারি কোলিক আছে, ফিভার আছে, আলট্রা করতে পারছি, আলট্রা করে মাল্টিপল গলস্টোন পাইছি। তাহলে এইটা হচ্ছে অ্যাকিউট কোলেসিস্টাইটিস সিনারিও। বিলিয়ারি কোলিক আমরা বর্ণনা দিচ্ছি সক্রেটিসের আন্ডারে। সক্রেটিসের আন্ডারে সাইটটা কোথায়? সাইটটা হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্ট এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হতে পারে। অনসেট হচ্ছে সাডেন অনসেট। ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে কলিকি। কলিকি মানে হচ্ছে পেইন আসবে, পেইনটা বাড়বে, বাড়ার পরে কিছুক্ষণ পেইনটা থাকবে না, তারপর আবার হবে, এইবার এটাকে বলা হয় কলিকি পেইন। এবং এই যে কমে গেল, এটা নিজে নিজেই কমে যাবে, পেশেন্ট বলবে। কিন্তু এইখানে যেই সমস্যাটা, এই বিলিয়ারি কোলিক, এটা একটু মিসনোমারের মতো। এটা আসলে ওইরকম টিপিক্যাল কলিকি পেইনের মতো না, এটা হবে একটা কন্টিনিউয়াস পেইন, একটা ডাল পেইন হবে এবং কন্টিনিউয়াসলি পেইনটা হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। এইবার আসি সক্রেটিসের, আমরা হচ্ছে কি কি বলছি, সাইট বলছি, অনসেট বলছি, ক্যারেক্টার বলছি। এবার আসি রেডিয়েশন। রেডিয়েশন এটা হচ্ছে ব্যাকে রেডিয়েশন হতে পারে, টিপ অফ দ্য রাইট স্কেপুলাতে রেডিয়েশন হতে পারে। তারপর অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হচ্ছে নসিয়া থাকতে পারে পেশেন্টের, ভমিটিং থাকতে পারে। এখানে ফিভার থাকবে না। ফিভার যদি থাকে তাহলে ওটা আমরা অ্যাকিউট কোলেসিস্টাইটিসের ব্যানারে পড়বো, আন্ডারে পড়বো। টেকিকার্ডিয়া থাকতে পারে। এই যেখানে আমি লিখেছি ডেভেলপমেন্ট অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস ইজ মার্কড বাই দ্য প্রেজেন্স অফ ফিভার, এই কথাটা ইম্পর্টেন্ট। তারপরে আসি টি তে টাইমিং। টাইমিং হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস পেইন হবে এবং এটা সেভারাল মিনিটস টু ইভেন আওয়ার্স পর্যন্ত যাবে, এবং রাতের বেলা পেশেন্টকে ঘুম থেকে তুলে দিবে এই ব্যথা, এবং দিনের বেলা মাল্টিপল এপিসোড হতে পারে। এই মেজরিটি অফ দ্য কেসে এই প্রসেসটা হচ্ছে আবার কমে যাবে। এই কমে যাওয়ার কারণ হচ্ছে, এখানে যদি আমরা গলব্লাডার চিন্তা করি, স্টোনটা কি হয়, খাবারের সাথে ইম্প্যাক্টেড হয়। ফ্যাটি ফুড খেলে কোলেসিস্টোকাইনিন দিয়ে এটা কন্ট্রাকশন করে স্টোনটা এখান থেকে এখানে মুভ করে ইম্প্যাক্টেড হয়। তারপর কি হয়, পরবর্তীতে খাবার যখন পাস হয়, এটা আবার পিছনে ফিরে আসে, ফিরে আসলে ব্যথাটা কমে যায়, সবকিছু সাবসাইড করে। তাহলে এইটা একটা বুঝলাম যে টাইমিংটা। এরপরে আছে এক্সাজারবেশন, যে ফ্যাটি মিল খেলে হচ্ছে বেশি। তারপরে আসছে রিলিভিং ফ্যাক্টর, স্ট্রং অ্যানালজেসিক যেমন অ্যানাডল, ট্রামাডল, এগুলো যদি আমরা ইউজ করি। তারপরে আছে পিরিয়ডিসিটি নাই। আর সক্রেটিস এখানে হচ্ছে অ্যাস যদি আমরা বলি, সেই অ্যাসটা আসলে এই যে আমরা বলছি যে সিভিয়ার পেইন, সিভিয়ারিটি হচ্ছে অনেক বেশি সিভিয়ার হবে। তাহলে আমরা বিলিয়ারি কোলিক পড়ে ফেললাম। এরপরে আমাদের যেটা ক্লিনিক্যাল ফিচার যদি আমরা পড়ি,
এখানে biliary কোলিকের কথাগুলোই বলা আছে, জাস্ট হচ্ছে এখানে আমাদের ফিভারটা অ্যাড করতে হবে। যখন আমরা অ্যাকিউট কোলিসিস্টাইটিসের আন্ডারে আমরা biliary কোলিকটাকে বর্ণনা দিব, ফিভারটা অ্যাড করব, আর এখানে এক্সাজারবেশন মুভমেন্ট এবং রেসপিরেশন দিয়েও এক্সাজারবেশন হয়। ঠিক আছে, এখন দীর্ঘদিন পেইন হওয়ার ফলে কি হবে, আলটিমেটলি কন্ট্রাক্টেড নন ফাংশনাল গল ব্লাডার হবে, ক্রনিক কোলিসিস্টাইটিস, সাথে কিছু ভেগ সিমটম থাকতে পারে। এগুলো অত ইম্পর্টেন্ট না, এইটা একটু পড়ে রাখতে পারেন। আর এক্সামিনেশন হিস্ট্রি, এই ক্লিনিক্যাল ফিচারে আমরা এই যে সিমটমগুলো পড়লাম, এবার আসি এক্সামিনেশন করব, মানে সাইন। আমরা সাইন দেখব। সাইনের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে পেশেন্টের জ্বর থাকবে, টেম্পারেচারটা রেইজ থাকবে, পেশেন্টের হার্ট রেট বেশি থাকবে, পজিটিভ মারফিস সাইন। মারফিস সাইন আমরা ডিটেলস পড়বো, মারফিস সাইনটা এটা পজিটিভ পাবো আমরা, হচ্ছে পালপেবল মাস পাবো। মারফিস সাইনটা একটু বলে রাখি, এটা হচ্ছে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজে আমরা যদি আঙ্গুল দিয়ে চাপ দিই, সেই ক্ষেত্রে এই গল ব্লাডারটা ইন্সপিরেশনের সময় হাতে লাগবে এবং পেশেন্ট পেইন ফিল করবে, তখন আমরা বলবো যে পজিটিভ মারফিস সাইন। পালপেবল মাস, পালপেবল মাস হচ্ছে আমরা পেতে পারি, সেটা হচ্ছে এই তিনটা আমরা মনে রাখবো মূলত। পালপেবল মাসটা কেন হচ্ছে, এই যে একটা গল ব্লাডার আছে, এর চারপাশে কি হয়, যেহেতু এটা ওয়ালে ইনফ্লামেশন হচ্ছে, এর চারপাশ থেকে যে আমাদের ওমেন্টাম আছে, এটা চারপাশ দিয়ে এটাকে ঘিরে ফেলে। যেহেতু আমরা জানি ওমেন্টাম হচ্ছে অ্যাবডোমিনাল পুলিশম্যান, তো এটা যখন চারপাশ থেকে ঘিরে ফেলে তখন একটা শক্ত ম্যাসের মতো মনে হয় এক্সামিনেশন। আর টেন্ডারনেস মাসল গার্ডিং থাকতে পারে। আর এরিয়া হাই, এটাও তো ইম্পর্টেন্ট না, বোয়াস সাইন, এটা একটু না পারলে না মনে রাখলেও হবে। আমরা এই তিনটা পরীক্ষার হলে লিখবো যদি রিটেনে, আর এখানে ফিভার অ্যাড করবো, এই দুটো অ্যাড করবো। আর এখানে একটা গাইডলাইন দেখাচ্ছে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর অ্যাকিউট কোলিসিস্টাইটিস। অ্যাকিউট কোলিসিস্টাইটিস ডায়াগনোসিস করার জন্য আমাদের মূলত কি লাগবে, আমাদের হচ্ছে একটা সিমটম লাগবে। সিমটমের মধ্যে হচ্ছে সাইন সিমটমের মধ্যে এখানে একটা লোকাল সাইন অফ ইনফ্লামেশন, মারফিস সাইনটা পজিটিভ হইতে হবে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, টেন্ডারনেস বা ম্যাস থাকতে হবে, এই দুইটার একটা থাকতে হবে। তারপর হচ্ছে পেশেন্টের জ্বর, এলিভেটেড সিআরপি বা এলিভেটেড ডাব্লিউবিসি কাউন্ট, এই তিনটার একটা থাকতে হবে। তাহলে এখানে একটা, এখানে একটা, এই দুইটা যদি থাকে তাহলে হচ্ছে আমি সাসপেক্ট করতে পারি, সাসপিশন। এটার সাথে যদি একটা ইমেজিং ফাইন্ডিং যদি থাকে, মানে হচ্ছে আমাদের যদি আলট্রাসোনোগ্রামে গলস্টোন পাইলাম, সেই ক্ষেত্রে আমাদের যেটা ডেফিনেটিভ ডায়াগনোসিস, আমরা ডেফিনেটিভ ভাবে বলতে পারবো যে অ্যাকিউট কোলিসিস্টাইটিস। এই দুইটা থেকে একটা হলে সাসপিশন, এই দুইটার সাথে যদি ইমেজিং ফাইন্ডিংও মিলে তাহলে সেটা ডেফিনেটিভ ডায়াগনোসিস। তাহলে এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। এগুলো আসলে সাইন থেকে এগুলো বলা হয়েছে যে এক্সামিনেশন সময়, আর এগুলো হচ্ছে কিছু ইনভেস্টিগেশন ফাইন্ডিং। তাহলে এটা আমরা মনে রাখতে পারি। এটাও পরীক্ষা অত ইম্পর্টেন্ট না, কিন্তু ভাইবার জন্য ধরতে পারে, তো ভাইবার জন্য এটা ইম্পর্টেন্ট। এবার আসি কি কি ইনভেস্টিগেশন করবো, ট্রিটমেন্ট করবো। আমি প্রথমে বলেছিলাম যে ইনভেস্টিগেশনে কিছু করবো ব্লাড ইনভেস্টিগেশন, কিছু করবো ইমেজিং ইনভেস্টিগেশন। ঠিক আছে, তো আমরা সাধারণত এই ধরনের রোগী হসপিটালে প্রেজেন্ট করে হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে। এগুলো রাইট আপার কোয়াড্রেন্ট পেইন নিয়ে আসে না, এই ধরনের পেশেন্ট রাইট আপার কোয়াড্রেন্ট পেইন নিয়ে আসে না, অনেক সময় আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে। তাহলে আমরা যদি অ্যাবডোমেন চিন্তা করি, এই অ্যাবডোমেনে হচ্ছে আপার কোয়াড্রেন্ট, তারপরে হচ্ছে মিডল কোয়াড্রেন্ট, লোয়ার কোয়াড্রেন্ট, তিনটা ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি। ঠিক আছে, নামিটা এখানে না, এইখানে নেই। তাহলে এইখানে আমরা পড়েছি যে এটাকে রাইট আপার কোয়াড্রেন্ট বলতেছি, এটাকে লেফট আপার কোয়াড্রেন্ট বলতেছি। তো এই আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে যখন পেশেন্ট প্রেজেন্ট করে, এই আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে, তখন আমরা যেটা চিন্তা করি, আমরা অনেকগুলা ডিফারেন্সিয়াল চিন্তা করি। যেমন সেটা হতে পারে অ্যাকিউট কোলিসিস্টাইটিস, আমরা একটু করে যদি বোঝাই, আমরা সেটা চিন্তা করতে পারি কি, আমরা চিন্তা করি এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের গলব্লাডার আছে, তাহলে অ্যাকিউট কোলিসিস্টাইটিস। এখানে কি আছে, প্যানক্রিয়াস আছে, আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস চিন্তা করতে পারি। এখানে স্টোমাক আছে, সেটাকে আমরা চিন্তা করি হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, তাহলে পেপটিক আলসার ডিজিজ চিন্তা করতে পারি, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস চিন্তা করতে পারি, অ্যাকিউট কোলিসিস্টাইটিস চিন্তা করতে পারি। এইখানে কি থাকে, আমাদের অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সের ব্যথা অনেক সময় আপার অ্যাবডোমেনে পাওয়া যায়, তাহলে অ্যাপেন্ডিসাইটিস আমরা অনেক সময় চিন্তা করি। এছাড়া এখানে যে আমাদের লিভার, আমাদের লাং আছে, এখানে হচ্ছে আমাদের হার্ট আছে, তো এই হার্টের যে ইনফিরিয়র এমআই সেটা ব্যথা আসতে পারে, আবার লাংয়ের যে রাইট লোয়ার লোব নিউমোনিয়া সেটাও এখানে ব্যথা আসতে পারে। তাহলে রাইট লোয়ার লোব নিউমোনিয়া আর একটা হচ্ছে ইনফিরিয়র এমআই, এই ব্যথাগুলো আসতে পারে। তো এগুলোর উপর বেস করে আমরা পরীক্ষা নিরীক্ষা দিব। তাহলে আমরা যদি এখন দেখি আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা দিতে পারি আপার অ্যাবডোমেনে। প্যানক্রিয়াটাইটিসের জন্য লাইপেজ অ্যামাইলেজ দিব। আমরা হচ্ছে এইখানে কোলিসিস্টাইটিসের জন্য একটা আলট্রাসোনোগ্রাম দিব পেশেন্টকে, আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন। আর সাথে হচ্ছে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস আলট্রাসোনোগ্রামে ধরা পড়বে। তারপরে পেশেন্টের ইনফিরিয়র এমআই আছে, আমরা একটা ইসিজি দিব করতে। পেশেন্টের রাইট লোয়ার
লোব নিউমোনিয়া আছে, একটা চেস্ট এক্সরে দিব, তাহলে এই পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা দিব। এছাড়া আমরা যে রুটিন টেস্ট যেমন সিবিসি আমরা, তারপর সেরাম ইলেকট্রোলাইট, তারপরে সেরাম ক্রিয়েটিনিন, তারপরে আরবিএস, তারপরে এই পরীক্ষাগুলো আমরা সবই দিব। এই রুটিন টেস্টগুলো পরীক্ষাগুলো করতে দিব। সিবিসিতে আমরা কি পাবো, ডাব্লিউবিসি কাউন্ট বেশি পাবো। আমরা ইলেকট্রোলাইট ক্রিয়েটিনিন, যদি বমি করে পেশেন্টের ইলেকট্রোলাইট ক্রিয়েটিনিন এগুলা রেস পাইতে পারি। আমরা কি ইলেকট্রোলাইটে অ্যাবনর্মালিটি পেতে পারি। র্যান্ডম ব্লাড সুগার আমরা দেখতে পাবো যে পেশেন্টের অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস আছে। এখানে একটা সিমটম আমি বলিনি, সেটা হচ্ছে পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে সেখান থেকে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলে একটা টার্ম আছে মেডিসিনে, সেই কিটোঅ্যাসিডোসিসের কারণে আপার অ্যাবডোমেনে পেইন হতে পারে। সেই কারণে র্যান্ডম ব্লাড সুগারটা ইম্পর্টেন্ট করতে দিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে এই ডিফারেন্সিয়ালগুলো আমরা মাথায় রেখে আমরা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা দিচ্ছি। লাইপেজ, এমএলএস, আলট্রাসোনোগ্রাম, ইসিজি, এক্সরে, সিবিসি, ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, আরবিএস। এছাড়া আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই আপার অ্যাবডোমিনাল পেইনে একটা মারাত্মক জিনিস ঘটতে পারে, সেটা হচ্ছে পারফোরেশন। এই পারফোরেশন ডিওডেনামে হতে পারে, স্টোমাকে হতে পারে। এই পারফোরেশনের জন্য আমাদের যে একটা পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে চেস্ট এক্সরে অ্যাবডোমেন। আমাদের এক্সরে অ্যাবডোমেন দিতেই হবে। এক্সরে অ্যাবডোমেন ইরেক্ট পোস্টারে একটা এক্সরে করতে দিতে হবে। তাহলে আমরা হচ্ছে সেখানে একটা ওই ডায়াফ্রামের নিচে একটা ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো পাবো এবং সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা পারফোরেশন আছে। তো ওই পারফোরেশনটা এক্সক্লুড করার জন্য আমাদেরকে এক্সরে করাতে হবে। তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে আমরা আগাবো। কোলেসিস্টাইটিস তো আমরা প্রথমেই বুঝতে পারবো না, তবে মার্ফি সাইন দিয়ে আমরা কিছুটা আন্দাজ করতে পারি, কিন্তু আমাদের যে ডিফারেন্সিয়ালগুলো এগুলোকে আমাদের এক্সক্লুড করতেই হবে। এবার আমরা আসি, এই জিনিসগুলো এখানে লেখা আছে, আমরা একটু জাস্ট দেখে যাবো। প্রথমে আসি ইনভেস্টিগেশনে, আলট্রাসোনোগ্রাম করতে দিতে হবে। আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন, এইটা এইভাবে আমরা আমার সাধারণত পেশেন্টে দিয়ে থাকি যে উইথ স্পেশাল অ্যাটেনশন টু হ্যাপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম। হোল অ্যাবডোমেন তো করবেই, সাথে হচ্ছে হ্যাপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম স্পেশাল অ্যাটেনশন দিবে। এই ক্ষেত্রে আমাদের যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে গল ব্লাডার। আচ্ছা, কি কি ফাইন্ডিং সেটা পরে বলতেছি, আগে আমরা দেখি যে কি কি করতে দিচ্ছি পেশেন্টকে। আমরা হচ্ছে আলট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন করতে দিলাম, অলরেডি বলেছি। প্লেন এক্সরে অ্যাবডোমেন করতে দিব ওই যে পারফোরেশন এক্সক্লুড করার জন্য। আমরা কিছু ব্লাড টেস্ট দিব, সিবিসি আর লিভার ফাংশন টেস্ট দিতে হবে। এটা আমি বলা হয়নি তখন যে অবস্ট্রাকটিভ জন্ডিস থাকতে পারে পেশেন্টের সাথে, সেই হিসেবে আমাদের লিভার ফাংশন টেস্ট দিতে হবে। লিভার ফাংশন টেস্ট দিতে হবে। আর এমএলএস লাইপেজের কথা বলেছি যে পেরিটোনাইটিস এক্সক্লুড করার জন্য আমাদের দিতে হবে। এছাড়া ইলেকট্রোলাইট ক্রিয়েটিনের কথা বলেছি, আরবিএস এর কথা বলেছি, এগুলা দিতে হবে। আরবিএস পরীক্ষা এই কটা লিখলেই হবে, কিন্তু জানার জন্য এইগুলো জেনে রাখা ভালো। আর ইমেজিং এর মধ্যে হাইডা স্ক্যান বলে একটা টার্ম আছে, এই হাইডা স্ক্যানটা আমরা করাতে পারি, সেটা আমরা সাধারণত ইউজ করি না বাস্তবে। তাহলে এইগুলো আমরা বুঝলাম। তো এখন দেখি আলট্রাতে কি কি ফাইন্ডিং পাবো। আলট্রাতে যে ফাইন্ডিং গুলো পাবো সেটা হচ্ছে এই যে গল ব্লাডার আছে, গল ব্লাডারের ওয়ালটা ঠিক হয়ে যাবে 3 মিলিমিটারের বেশি ঠিক। তারপরে হচ্ছে এই চারপাশে হচ্ছে ইনফ্লামেশন হয়ে ফ্লুইড জমা হবে, সেটাকে বলা হয় পেরিকোলেসিস্টিক ফ্লুইড। তারপরে এর চারপাশে হচ্ছে ইনফ্লামেশন অ্যারাউন্ড গল ব্লাডার হবে, আর হচ্ছে ভিতরে প্রেজেন্স অফ গল স্টোন থাকতে পারে। তাহলে এই সিরিয়ালটা আমরা মেনে মাথায় রেখে মনে রাখবো। 1 নম্বর হচ্ছে প্রেজেন্স অফ গল স্টোন থাকতে পারে, পেরিকোলেসিস্টিক ফ্লুইড থাকতে পারে, তারপর হচ্ছে ওয়ালটা থিকেন্ড হইতে পারে এবং গল ব্লাডার চারপাশে ইনফ্লামেশন থাকতে পারে। ঠিক আছে, এছাড়া আমাদের হচ্ছে যদি এই আলট্রাসোনোগ্রাফিক পজিটিভ মার্ফি সাইন পেতে পারি, এটা কিছুই না, এটা হচ্ছে প্রোব দিয়ে যখন আমরা চাপ দিব অ্যাবডোমেনে আলট্রা করার সময়, তখন পেশেন্ট হচ্ছে ব্যথা পাবে। এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফিক মার্ফি সাইন। আর তাহলে এই কয়টা জিনিস আমরা আলট্রাসোনোগ্রামে পেতে পারি। একিউট কোলেসিস্টাইটিস ক্ষেত্রে এক্সরে অ্যাবডোমেনে আমরা হচ্ছে রেডিও ওপেক স্টোন, সাধারণত স্টোন দেখা যায় না এক্সরেতে স্টোন দেখা যায় না, কিন্তু রেডিও ওপেক স্টোন 10% কেসে দেখা যেতে পারে। আর একটা হচ্ছে পোর্সেলিন গল ব্লাডার, এইটা হচ্ছে ক্যালসিফাইড গল ব্লাডার, সেটাও দেখতে পারে। আর আমরা আগেই বলেছি যে পারফোরেশন এক্সক্লুড করার জন্য আমরা এক্সরে দিব। এক্সরেতে আরো অনেক কিছু দেখা যায়, এগুলো বইয়ে আছে, আমি অ্যাড করে দিয়েছি জাস্ট জানার জন্য, কিন্তু এগুলো পরীক্ষা হলে লিখতে হবে না। যে এমফাইসিমেটাস গল ব্লাডার, মানে গল ব্লাডার ওয়ালের মধ্যে গ্যাস, আর হচ্ছে গ্যাস ইন দ্য biliary tree যে ইআরসিপি করার পরে কোনো কারণে গ্যাস চলে আসতে পারে biliary tree, সেটা দেখার জন্য আমরা এক্সরে করে থাকি। এটাও তো ইম্পর্টেন্ট না, জানতে হবে। এবার আসি কিছু একটা এক্সট্রা ইনফরমেশন, এমআরসিপি সিটি স্ক্যান। এমআরসিপির কথাটা যখনই থাকবে, আমরা কোলেসিস্টাইটিসে এমআরসিপির কোনো ভ্যালু নাই, কিন্তু কোলেসিস্টাইটিসের সাথে যদি পেশেন্টের জন্ডিস থাকে তাহলে ধরে নিতে হবে যে এই জন্ডিসটা হয়েছে কমন বাইল ডাক্টের সমস্যার জন্য। ওই কমন বাইল ডাক্টে কোনো প্যাথোলজি হলে এমআরসিপি করতে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। গেল। আর সিটি স্ক্যান সেটা হচ্ছে কোনো কিছু দিয়ে কিছু যখন বোঝা যাচ্ছে না তখন আমরা সিটি স্ক্যান করতে দেবো। আর এইখানে আরেকটা কথা আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রামটা হচ্ছে এখানে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য মেইন টেস্ট। এখানে আরো অনেক কিছু দেখা যায়, দরকার নেই, ইম্পর্টেন্ট না। ব্লাড টেস্ট বলছি, হাইডা স্ক্যানটা অত ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে একটা রেডিও আইসোটোপ স্টাডি। এটা হচ্ছে আমরা যখন বাইল ডাক্টে, আমরা কমন বাইল ডাক্টে
এই লিভারের কমন বাইল ডাক্ট আমরা যখন নাকি এই হাইডাটা বডিতে ইনসার্ট করব, এটা হচ্ছে ব্লাডের মাধ্যমে এই লিভার হয়ে এটা কমন বাইল ডাক্টে গিয়ে জমা হবে, লিভার হয়ে কমন বাইল ডাক্টে জমা হবে, তারপর গল ব্লাডারে জমা হবে, কমন বাইল ডাক্টে জমা হবে, তারপর আস্তে আস্তে ডিওডানামে চলে আসবে। এইভাবে আমরা হচ্ছে পুরো বিলিয়ারি চ্যানেলটাকে ভিজুয়ালাইজ করতে পারি হাইডা দিয়ে। এখন কোনো কারণে যদি এখানে একটা অবস্ট্রাকশন থাকে স্টোন দিয়ে, তাহলে কি হবে, এই জিনিসটা পাস করবে না এখানে পাস না করলে এই জায়গায় আমরা কোনো কিছু দেখতে পাবো না, এখানে আমরা কোনো কিছু দেখতে পাবো না। পাস করবে এবং এইখানে আমরা কোনো গল ব্লাডারের যে ভিজুয়ালাইজেশনটা সেটা করতে পারবো না। তো এইটাই এভাবে আমরা বুঝতে পারবো যে এখানে একটা অ্যাকিউট কোলেসিস্টাইটিস হয়েছে। তো এখানে এই কথাগুলো বলা হয়েছে যে বাইরে এক্সক্রিট করে ভিজুয়ালাইজেশন করে, যদি ভিজুয়ালাইজেশন না হয় তাহলে অ্যাকিউট কোলেসিস্টাইটিস, যদি দেরিতে ভিজুয়ালাইজেশন হয় সেটা হচ্ছে কন্ট্রাক্টেবল। ক্রনিক এর ক্ষেত্রে হচ্ছে ভিজুয়ালাইজেশনটা একটু লেট হবে। আর ডিটেকশন করে বাইল লিক বা সিবিডি অবস্ট্রাকশন, কোনো কারণে যদি এইখানে কোনো অবস্ট্রাকশন থাকে, এখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে বা এই দিক দিয়ে যদি লিকেজ থাকে, সেটাও আমরা বুঝতে পারবো এই হাইডা স্ক্যানের মাধ্যমে। হাইডা স্ক্যান আমরা করি না প্র্যাকটিক্যাল ফিল্ডে। এখানে কিছু ছবি দেওয়া আছে, এটা হচ্ছে আলট্রা ছবি। আলট্রা ছবিতে আমরা যদি তাকাই, আলট্রা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে যে গল ব্লাডারের মধ্যে যে স্টোন দেখা যাচ্ছে, দুটা স্টোন। এই স্টোন হচ্ছে এই একটা ইকোজেনিসিটি বেশি, ইকোজেনিসিটি বলতে যে সাদা হয়ে আসছে সেটাই। এই ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার ক্যাস্টিং পোস্টেরিয়র অ্যাকাউস্টিক শ্যাডো, এই যে পোস্টেরিয়র অ্যাকাউস্টিক শ্যাডো একটু কালো হয়ে আছে জায়গাটা। এখান থেকে হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রামের যে সাউন্ড ওয়েভটা আসে, এই সাউন্ড ওয়েভটা হচ্ছে স্টোনে বাড়ি খেয়ে আবার ফিরে যায়। এই যে স্টোনে বাড়ি খেয়ে যে ফিরে গেল, সেটা কিন্তু আর পিছনে আসতে পারলো না। পিছনে আসতে না পারার কারণে এখানে একটা কালো জায়গা ক্রিয়েট হয়েছে, এটাই হচ্ছে শ্যাডোটা। ঠিক আছে, তো এটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে আমাদের ভাইবার ক্ষেত্রে বা অস্পিতে কাজে লাগবে। আর এটা হচ্ছে এটা যদি 10% যে রেডিওপেক স্টোন এগুলো দেখা যেতে পারে, এটা ছবি, এটা তো ইম্পর্টেন্ট না। আর এটা হচ্ছে গ্যাস ইন দ্য গল ব্লাডার, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফেরিনজিয়াস ইনফেকশনের জন্য। ওয়ালেও দেখা যাচ্ছে গ্যাস, আবার ভিতরেও গ্যাস গল ব্লাডার ওয়ালের। এইবার হচ্ছে আমরা কি কি ট্রিটমেন্টে যাব। ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট। ট্রিটমেন্টে হচ্ছে অ্যাসিমটোমেটিক গলস্টোনে কোনো ধরনের ইন্টারভেনশন করার দরকার নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের করতে হবে। যেমন গলস্টোনটা যদি 3 সেন্টিমিটারের বেশি বড় হয় এবং পেশেন্টের যদি কোলেডোকোলিথিয়াসিস হয়। কোলেডোকোলিথিয়াসিস এই কথাটার মানে হচ্ছে যে কমন বাইল ডাক্টে যদি স্টোন থাকে, মনে করি আমি কমন বাইল ডাক্টে তার গল স্টোন, মানে গল ব্লাডারে তো স্টোন আছেই, তার সাথে আবার তার সিবিডিতে স্টোন আছে। তাহলে এইরকম একটা সিনারিওতে আগে আমার গল ব্লাডার স্টোন তো আর বের করতে পারবো না, আমি কোলেসিস্টেমটা গল ব্লাডারটা রিমুভ করে দিব। গল ব্লাডারটা আগে রিমুভ করব, রিমুভ করার পরে তারপরে হচ্ছে আমি যে সিবিডি স্টোন সেটা আমি ইআরসিপি করে বের করে নিয়ে আসবো। এই পরীক্ষাটা এইভাবে আসে কোশ্চেনটা, যে ইআরসিপি যদি একই সাথে পেশেন্টের গল ব্লাডার স্টোন থাকে আবার কমন বাইল ডাক্ট স্টোন থাকে, সেই ক্ষেত্রে আমি কোনটা আগে রিমুভ করব? আমি অবশ্যই আগে গল ব্লাডার স্টোন রিমুভ করব, মানে গল ব্লাডারটাকেই রিমুভ করব কোলেসিস্টেক্টমি করে। তারপরে হচ্ছে আমি ইআরসিপি করে এই কোলেডোকোলিথিয়াসিসটা ঠিক করব। ঠিক আছে, আগে তোমাকে প্রোফাইলেকটিক কোলেসিস্টেক্টমি করতে হবে, তারপর কোলেডোকোলিথিয়াসিসের জন্য ইআরসিপি বা আর যে অপারেশন আছে সেগুলোতে যাইতে হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, এখান থেকে অনেক বেশি কাজে লাগবে। যে লাস্ট 3 সেন্টিমিটার গলস্টোন করে পেশেন্টের কোনো সিমটম নাই, কিন্তু পেশেন্টের এই দুইটা জিনিস আছে। এছাড়া পেশেন্টের যে আমরা আগে বলেছিলাম যে সিকল সেল হেরিডিটারি স্পেরোসিটিস থাকে, এগুলোর ক্ষেত্রে আমরা অপারেশন করে ফেলতে পারি, কারণ হচ্ছে এই ধরনের পেশেন্টের ফিউচারে গলস্টোন হবেই, আমি 100% শিওর। এছাড়া গল ব্লাডার পলিপ, পোর্সেলিন গল ব্লাডার এগুলো যদি থাকে, পেশেন্টের যদি ট্রান্সপ্লান্ট হয় সামনে এবং বেরিয়াট্রিক সার্জারি হয়, তো ডিউরিং ট্রান্সপ্লান্টেশন আমরা অপারেশন করতে পারি গল ব্লাডারে, আর বেরিয়াট্রিক সার্জারিতে আমরা করে আসতে পারি। এইটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এটা রিটার্নের জন্য অত ইম্পর্টেন্ট না। রিটার্নের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিটমেন্টটা। প্রথমে পেশেন্টকে হসপিটালাইজেশন করতে হবে, আমাদের নর্মাল ওয়ার্ডে হসপিটালাইজ করলেই হবে, এইচডি আইসিইউ যাওয়ার দরকার নেই। এইচডি আইসিইউ যাওয়ার দরকার নেই। এইখানে হচ্ছে ইনিশিয়ালি আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করব। আমাদের টার্গেট থাকবে অপারেশন না করা। এই সকল ক্ষেত্রে আমরা অপারেশনে যাব না, কারণ অপারেশন করলে এখানে যেহেতু একটা অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে, অ্যাকিউট ইনফ্লামেশনের কারণে প্রচুর পরিমাণে ওই জায়গায় হচ্ছে ব্লাড সাপ্লাই থাকে, ওই জায়গায় হচ্ছে মোমেন্টাম এসে থাকে। তো যখনই আমি অপারেশনে যাব, যদি অপারেশন করি সেখানে অনেক পরিমাণ ব্লিডিং হবে, আমি অ্যানাটমি চিনতে পারবো না, ব্লিডিং অনেক বেশি হবে, আমার অ্যানাটমি চিনতে অসুবিধা হবে, আমি ঠিক মতো অপারেশনটা করতে পারবো না। তাহলে এই জন্য আমরা যেটা করব, আমরা অপারেশনে যাব না। আমরা কি করব? আমরা হচ্ছে
কনজারভেটিভ ম্যানেজমেন্ট করব। কনজারভেটিভ ম্যানেজমেন্ট করে আমরা আলটিমেটলি ইনফ্লামেশনটাকে কমাবো। ইনফ্লামেশন যখন কমে যাবে তারপরে আমরা কিছুদিন পরে, আমরা বলি হচ্ছে 3 সপ্তাহ পরে, 6 উইক পরে আমরা হচ্ছে অপারেশন করব। এই হচ্ছে আমাদের টার্গেট। এবং এই অপারেশনটা আমরা কিভাবে করব? ল্যাপারোস্কোপিক্যালি আমরা অপারেশন করব, মানে ক্যামেরা দিয়ে। তাহলে এই কথাগুলো লেখা আছে যে হসপিটালাইজেশন অফ দ্য পেশেন্ট, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইনিশিয়ালি যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, এটা আমরা 4টা স্টেপে করবো। হ্যাঁ, 4টা স্টেপের মধ্যে আমাদের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে পেশেন্টের খাবার বন্ধ করে দিব, এনপিও করে দিব। এনপিও মানে হচ্ছে নাথিং পার ওরাল, মানে মুখে কোনো খাবার দিব না। তাহলে এই মুখে খাবার না দিলে তো পেশেন্টকে একটা ফ্লুইড চালু করে দিতে হবে। ফ্লুইড দিয়ে আমি হচ্ছে তার ফ্লুইডের মধ্যে আমি হচ্ছে ডিএনএস আছে, একটা সুগারের একটা সাপ্লাই দিয়ে দিব ফ্লুইডের মাধ্যমে। একটা হার্টসল দিতে পারি, নর্মাল স্যালাইন দিতে পারি, এগুলো আমরা দিব। তাহলে আমরা এনপিও আইভি ফ্লুইড দিব। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, এনপিও আইভি ফ্লুইড। এনপিও করে আইভি ফ্লুইড দিলাম। নেক্সট হচ্ছে আমাদের ব্যথা কমাতে হবে, ব্যথা কমাইতে হবে। আমার একটা হচ্ছে ইনফেকশন কমাইতে হবে। আর ব্যথা কমানোর জন্য আমরা অ্যানালজেসিক দিব। ইনফেকশন কমানোর জন্য আমরা অ্যান্টিবায়োটিক দেবো। অ্যান্টিবায়োটিকটা কি হবে? ব্রড স্পেকট্রাম হবে। এখানে সেফিরোক্সিন বা সিপ্রোফ্লক্সাসিন আমরা ইউজ করি। বেলিরাবে এটাই দেওয়া হচ্ছে, সেফিরোক্সিন বা সিপ্রোফ্লক্সাসিন। এছাড়া অ্যানালজেসিক হিসেবে আমরা ট্র্যামাডল, টাইমোনিয়াম হচ্ছে অ্যালজিন নামে পাওয়া যায়, আমরা অ্যালজিন ইউজ করি। আর ট্র্যামাডল, অ্যানাডল এগুলো আমরা ইউজ করি। তাহলে এইটাও দেখলাম। আর আমরা তারপর তার খাবার শুরু করবো, রিজিউম নর্মাল ডায়েট। আমাদের খাবার দ্রুত শুরু করে দিতে হবে যখন ইনফ্লামেশন সাবসাইড করবে। ইনফ্লামেশন সাবসাইড আমরা কিভাবে বুঝবো? আমরা দেখবো যে ব্যথা কমে গেছে, পালস ঠিক হয়ে গেছে, টেম্পারেচার ঠিক হয়ে গেছে। এইভাবে আমরা এগুলো করব। এই 4টা কমপ্লিশন করার পরে, 4টা এই ইনিশিয়াল ম্যানেজমেন্টটা দেওয়ার পরে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করবো। এখানে অ্যানালজেসিকের সাথে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা হচ্ছে একটা ওমিপ্রাজলও দিই, গ্যাসের ওষুধ দিই, আমরা হচ্ছে বমির ওষুধ দিই। এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। তারপর আমরা হচ্ছে এরপরে এই ম্যানেজমেন্টের পরে একটা আল্ট্রাসোনোগ্রাম করব। আল্ট্রাসোনোগ্রাম করে দেখব যে ওই আল্ট্রাসোনোগ্রামের যে ফিচারগুলো এগুলো সাবসাইড করেছে কিনা। এরপরে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করব। কাউন্সিলিং করে আমরা ওষুধপাতি লিখে দিব এবং বুঝাবো যে আপনার এই অপারেশনটা হবে হচ্ছে 6 সপ্তাহ পরে। 6 সপ্তাহ পরে ল্যাপারোস্কোপিক অপারেশনের মাধ্যমে। ওপেন আমরা না করার ট্রাই করব, তবে ওপেন একটা অপশন, অনেক সময় ল্যাপারোস্কোপি না করা গেলে ওপেন করা হয়ে থাকে। এই অপারেশনটার নাম হচ্ছে ইলেকটিভ ইন্টারভাল কোলেসিস্টেক্টমি। ইন্টারভাল কেন বলা হয়েছে? এই যে 6 সপ্তাহ পরে করলাম এই জন্য। ইলেকটিভ কেন বলা হচ্ছে? কারণ ইমার্জেন্সি না, আমরা হচ্ছে ধীরে সুস্থ অপারেশন করতে পারছি। আর কোলেসিস্টেক্টমি রিমুভাল অফ গল ব্লাডার। আর এইখানে বইয়ের একটা এক্সট্রা বলা আছে যে আরডি কোলেসিস্টেক্টমি করা যায় অনসেট অফ অ্যাটাকের 5 থেকে 7 দিনের মধ্যে, যদি সার্জন অনেক বেশি এক্সপেরিয়েন্সড হয় এবং অপারেটিং ফ্যাসিলিটি ভালো থাকে, মানে হচ্ছে সেখানে এইচডি আইসিইউর সাপোর্ট থাকে এবং সেইখানে ইনস্ট্রুমেন্ট সব ঠিকঠাক মতো থাকে। সেই সকল ক্ষেত্রে আরডি কোলেসিস্টেক্টমি করা যেতে পারে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এটাই করে থাকি। আর পেশেন্টের যদি এমপায়ামা গল ব্লাডার থাকে এবং তার সাথে ইনফেক্টিভ সিমটম থাকে, সেই ক্ষেত্রে একটা জিনিস করে, সেটাকে বলে ইমার্জেন্সি কোলেসিস্টোস্টমি। এটা সিস্টেকটমি না, এটা মানে হচ্ছে এই যে গল ব্লাডার আছে এটার মাথা এক জায়গায় ওপেন করে এখান থেকে জাস্ট ফ্লুইডটা বের করে দেওয়া, এই পাস ফিল ফ্লুইডটা বের করে দেওয়া। তারপর যখন বের করা 3 উইক পরে, 3 সপ্তাহ পরে আমাদের গল ব্লাডারের অপারেশনটা করে ফেলা। এরপর নেক্সট হচ্ছে কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস। এটা আসলে কিছুই নয়, যে আপার অ্যাবডোমিনাল পেইন আমরা যখন বলেছিলাম যে আপার অ্যাবডোমিনাল পেইনের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো সেগুলো এখানে বলা আছে। অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেটেড পেপটিক আলসার, প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, এটা তখন আমরা বলিনি। কিডনির ব্যথাটাও আপার অ্যাবডোমিনে উঠতে পারে। ইনফিরিয়র এমআই, রাইট লোয়ার লোব নিউমোনিয়া, ডায়াবেটিক কিটোসিডোসিস, এই কথাগুলো আমরা মনে রাখবো। নেক্সট, অ্যাকিউট কোলেসিস্টাইটিস যদি আমরা ট্রিটমেন্ট না করি সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হতে পারে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা অলরেডি বলেছি এমপায়োমা যদি রেজলিউশন না হয়, এমপায়োমা হতে পারে গ্যাংগ্রিনাস পারফোরেশন, সেখান থেকে লোকালাইজ পেরিটোনাইটিস, এটা আমরা বলেছিলাম। এছাড়া এই স্টোনটা কি করতে পারে? সেকেন্ডারি সিবিডি স্টোন হতে পারে। সিবিডি স্টোন হয়ে সেখান থেকে কিছু ফিচার আসতে পারে, ওই যে কোলানজাইটিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। আর পেশেন্ট হচ্ছে সেপ্টিসেমিয়া হতে পারে, সেপ্টিসেমিয়া হয়ে শকে চলে যেতে পারে পেশেন্ট এবং মরেও যেতে পারে। যাই হোক, এইগুলো আমরা মাথায় রাখবো। এই কমপ্লিকেশনগুলো পরীক্ষায় কোশ্চেনে আসে, আমাদের এই অলরেডি বলেছি। নেক্সট, আমরা হচ্ছে মার্ফি সাইন বলেছিলাম যে শর্ট নোট হিসেবে পরীক্ষায় আসে। মার্ফি সাইনটা কি জিনিস? এটা হচ্ছে অ্যাকিউট কোলেসিস্টাইটিসে পাওয়া যায়, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক কোলেসিস্টাইটিসে পাওয়া যায়। বিজ্ঞানীর নাম দেওয়া হচ্ছে। প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা
সেটা হচ্ছে পেশেন্ট একটা সুপাইন পজিশনে থাকবে, সুপাইন মানে বুকটা উপরের দিকে থাকবে, এবং পেশেন্টের এই যে সাবকোস্টাল রিজিয়নে এট দ্য লেভেল অফ মিড ক্লাভিকুলার লাইন বরাবর আমরা হচ্ছে এখানে আমার যে থামটা আছে এই থামটা প্লেস করব, প্লেস করে আমরা চাপ দিব। চাপ দেওয়াটা হবে হচ্ছে ডাউনওয়ার্ড হবে এবং আপওয়ার্ড হবে, ডাউনওয়ার্ড আপওয়ার্ড চাপ হবে, এবং পেশেন্টকে আমরা বলবো যে আপনি ইন্সপিরেশন নেন, আপনি শ্বাস নেন। শ্বাস নিলে কি হবে, এইখানে আমাদের যে চেস্টটা এক্সপ্যান্ড হবে, এখানে যে ডায়াফ্রামটা আছে ডায়াফ্রামটা ডাউনওয়ার্ড হবে, ডায়াফ্রামের নিচে কি আছে, লিভার আছে, লিভারের নিচে গল ব্লাডার আছে, গল ব্লাডারটা হাতের মধ্যে লাগবে। গল ব্লাডার যখন হাতের মধ্যে লাগবে তখনই হচ্ছে পেশেন্ট ব্যথা অনুভব করবে, এবং সে হচ্ছে যে ইন্সপিরেশনটা বন্ধ করে দিবে, সে আর শ্বাস নিবে না, শ্বাসটা আটকে ফেলবে, শ্বাস আটকে ফেলবে। এটাই হচ্ছে আমাদের মার্ফি সাইন পজিটিভ। তাহলে এটাই আমরা এখানে লেখা আছে, লাই ডাউন সুপাইন, প্লেসড অন দ্য টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, ডিপ ইন্সপিরেশন নিতে বলবো, হাইট অফ ইন্সপিরেশনে সাডেন উইন্সিং উইথ পেইন এন্ড সিজেশন অফ ইন্সপিরেশন, এটাই হচ্ছে মার্ফি সাইন। তাহলে এটা আমরা দেখলাম, এটা আমরা মনে রাখবো। এই টেকনিকটা না হচ্ছে মোইনিহান্স মডিফাইড টেকনিক, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এখানে হচ্ছে আমরা সাধারণত কোন পেশেন্ট কতটুকু সিভিয়ার, আমরা সব আমরা অ্যাকিউট কোলেসিস্টাইটিসের পেশেন্ট এইগুলা যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা হচ্ছে সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করি। এই সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট নামটা একটু জেনে রাখলেই হবে। যে 3 ধরনের আছে অ্যাকিউট কোলেসিস্টাইটিস, একটা হচ্ছে মাইল্ড, একটা হচ্ছে মডারেট, আর একটা হচ্ছে সিভিয়ার। মাইল্ডের ক্ষেত্রে কোনো ধরনের অর্গান ডিসফাংশন থাকে না, মাইল্ড ইনফ্লামেশন থাকে। মডারেটের ক্ষেত্রে হচ্ছে মডারেট ইনফ্লামেশন থাকে আর কিছু প্যারামিটার রেইজ থাকে। আর সিভিয়ারের ক্ষেত্রে অর্গান ডিসফাংশন থাকে, এই বিভিন্ন ধরনের অর্গান ডিসফাংশন থাকতে পারে। তাহলে এটা অত ডিটেলস লাগবে না, জাস্ট আমরা এই নাম মাইল্ড, মডারেট, সিভিয়ার। যদি পরীক্ষায় আমার ভাইবাকে জিজ্ঞেস করে যে অ্যাকিউট কোলেসিস্টাইটিসের কয় ধরনের, তাহলে আমি বলতে পারবো মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, শেষ। এটা যদি ভাইবার জন্য এক লাইনে জেনে রাখলাম। ক্রনিক কোলেসিস্টাইটিস আমরা অলরেডি বলেছি যে একটা হচ্ছে কন্ট্রাক্টেড নন ফাংশনাল গল ব্লাডার, এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে দীর্ঘদিন অ্যাকিউট কোলেসিস্টাইটিসের পরে ক্রনিক কোলেসিস্টাইটিস হবে। তো এটা কি কজ আছে, গলস্টোনি মেইন কজ, এছাড়া কোলেসিস্টোসিস আছে, এটা হচ্ছে গল ব্লাডার যে ওয়ালটা আছে, গল ব্লাডার ওয়ালের মধ্যে বিভিন্ন জিনিস মিউকাস সাথে জমা হবে, সেটা হচ্ছে কোলেস্টেরল। এখানে বলা আছে যে কোলেস্টেরলটা ঠিক মতো ট্রান্সপোর্ট হয় না, এই জন্য এই ওয়ালের মধ্যে জমা হয়, এটাকে বলে কোলেসিস্টোসিস। এখান থেকে হচ্ছে এই ওয়ালের মধ্যে ক্রনিক কোলেসিস্টাইটিস ডেভেলপ করে। আরেকটা হচ্ছে ক্রনিক এ ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, সেটা আমরা পরবর্তীতে বলবো। এর নাম দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো স্টোন নাই, কিন্তু কোলেসিস্টাইটিসের ফিচার ঠিকই আছে। এবার আসি ক্লিনিক্যাল ফিচার ক্রনিক কোলেসিস্টাইটিস। এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট পেশেন্টের পেইন থাকতে পারে, একটু ডিসপেপসিয়া থাকতে পারে, পেশেন্টের জ্বর থাকবে, একটু টেন্ডারনেস থাকবে, মার্ফি সাইন এখানে পজিটিভ হবে না। ইনভেস্টিগেশন যদি করি আমরা আলট্রাতে স্টোন পেতে পারি, ওই সেম কথা, স্টোন পেতে পারি, গল ব্লাডারটা হালকা থিকেন থাকতে পারে, এবং এটা কন্ট্রাক্টেড হবে গল ব্লাডারটা, এটা একটু আপনারা লিখে নেবেন এখানে যে কন্ট্রাক্টেড গল ব্লাডার। আর যেই লিভার ফাংশন টেস্ট, এগুলো আমরা এক্সক্লুশনের জন্য ইউজ করতে পারি। হাইড্রা স্ক্যান করলে আমরা পাবো হচ্ছে কি ডিলেইড ভিজুয়ালাইজেশন পাবো, যে একটু সময় বেশি লাগবে ভিজুয়ালাইজ হতে। আমরা এমআরসিপি আরসিপি করতে পারি অন্যান্য স্টোনের জন্য, কমন বাইল ডাক্টের প্যাথোলজি দেখার জন্য, অত ইম্পর্টেন্ট না। ট্রিটমেন্ট কি, আমরা পেশেন্টকে হচ্ছে একটা ব্যথার ওষুধ দিব, অ্যান্টিস্পাজমোটিক, ওই যে আমরা টাইমোনিয়াম যেটা বলেছিলাম, অ্যালজিন নামে পাওয়া যায়, এটা দিব। আমরা অ্যানালজেসিক হিসেবে ট্রামাডল দিতে পারি যদি বেশি ব্যথা হয়। অ্যান্টিবায়োটিক দিব, সিপ্রোফ্লক্সাসিন বা সেফিউরক্সিম। আমরা পরবর্তীতে একটা অপারেশন করব, সেটা হচ্ছে সিস্টেক্টমি, কোলেসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপি। ক্রনিক কোলেসিস্টাইটিস থেকে আবার স্টোন হতে পারে, কোলাঞ্জাইটিস হতে পারে, মিরিজি হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এটা মুক্ত করে ফেলবো, আমাদের জন্য তো ইম্পর্টেন্ট। এ ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, এটা ভাইবার জন্য অনেক ইম্পর্টেন্ট, মনে সময় ভাইবাতে জিজ্ঞেস করে বা শর্ট নোট করে আসতে পারে। ক্যালকুলাস কোলেসিস্টাইটিস মূলত আমাদের একটা কথা যদি আমরা মনে রাখি, সেটা হচ্ছে সিরিয়াসলি ইল পেশেন্ট এটা হবে, এবং এইটার মর্টালিটি খারাপ। এই ধরনের ক্রনিক ক্যালকুলাস হলে সেটার মর্টালিটি পুয়ার, মানে মর্টালিটি অনেক বেশি হবে এবং খারাপ হবে, এবং এই সিরিয়াসলি ইল। আর আমাদের টার্গেট হচ্ছে অপারেশন না করা। অপারেশন সাধারণত এই ধরনের পেশেন্টকে অপারেশন করলে পেশেন্ট অপারেশন টেবিলে মারা যায়। এই কারণে যে সকল পেশেন্ট অপারেশন করা যাবে শুধু তাদেরই অপারেশন করবো, বেশিরভাগেরই অপারেশনে যাব না। আমরা হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব, অ্যান্টিবায়োটিক দিব, আর কোলেসিস্টোস্টোমি করবো। তাহলে ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, যেখানে অ্যাবসেন্স অফ স্টোনে আমাদের ইনফ্লামেশন হচ্ছে। ক্লিনিক্যাল পিকচার সেম,
ক্যালকুলাস কোলেসিস্টাটির মতো ক্রিটিক্যালি ইল পেশেন্টে হয়, এবং যারা হচ্ছে মেজর সার্জারি, ট্রমা, বার্ন এগুলো থেকে রিকভার করতেছে তাদের হয়। মর্টালিটি রেটটা হাই। ট্রিটমেন্ট হচ্ছে কোলেসিস্টেক্টমি যারা টলারেট করতে পারে, আর যদি টলারেট করতে না পারে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক আর পারকিউটেনিয়াস কোলেসিস্টোস্টমি। মিউকোসিল অফ দ্য গল ব্লাডার অলরেডি আমরা বলেছি যে স্টোন থাকলে যদি এটা অবস্ট্রাকশন অফ সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন করে তাহলে বাইল ড্রেনেজ হচ্ছে না গল ব্লাডার থেকে, ওয়াটার সলিউবল কন্টেন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, এবং মিউকাস হাইপার সিক্রেশন হচ্ছে, গল ব্লাডার ডিস্টেনশন হচ্ছে মিউকোসিল। এই যে মিউকাসটা এটা হচ্ছে স্টেরাইল মিউকাস, ইনফেক্টেড না, কিন্তু যদি ইনফেক্টেড হয় তাহলে সেটা কি এমপায়েমা। ওকে, আমরা এবার অপারেশনটা নিয়ে একটা আলোচনা করি। ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি। ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি হচ্ছে রিমুভাল অফ গল ব্লাডার ল্যাপারোস্কোপ নামের মেশিন দিয়ে উইদাউট ওপেনিং দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। আমরা যখন নর্মালি ওপেন কোলেসিস্টেক্টমি করি তখন আমরা কি করি, এই যে অ্যাবডোমেনটা আছে অ্যাবডোমেনটাকে আমরা ইনসিশন দিয়ে ওপেন করে, দুই পাশে ওপেন করে তারপরে আমরা এখানে খুঁজি গল ব্লাডারের কোথায় সমস্যা, তারপর গল ব্লাডারকে নিয়ে আসি কেটে। আর ল্যাপারোস্কোপিক হচ্ছে আমরা কিছু ফুটা করি, এই ফুটা করে ওখান দিক দিয়ে আমরা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইনসার্ট করি। এই ক্ষেত্রে আমার বড় একটা ইনসিশন দেওয়া লাগলো না, এই বড় ইনসিশন দিলে পেশেন্টের অনেক ব্যথা হয়, পোস্ট অপারেটিভ অনেক সমস্যা হয়। তাহলে এই যে আমি পোর্ট ঢুকে অপারেশন করে সুন্দর করে বের হয়ে আসলাম, এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। এবার আমরা আসি এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এই ট্রায়াঙ্গেলটা আমরা একটু বলে আসি, এইটাকে বলা হয় ক্যালর্স ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা নর্মালি এভাবে দেখা যায় না, আমরা যখন অপারেশন করার সময় এই গল ব্লাডারটাকে একটু রিট্রাক্ট করি, আমরা একটা একপাশে সরাই নিয়ে আসি, তখন এই যে টান পড়লে এই ক্যালর্স ট্রায়াঙ্গেলটা বোঝা যায়। এই ক্যালর্স ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কিছু কন্টেন্ট এগুলো দেখতে পাচ্ছি, যেমন এখানে হচ্ছে সিস্টিক আর্টারি থাকে, সিস্টিক আর্টারি থাকে ক্যালর্স ট্রায়াঙ্গেলে, আমাদের একটা কমন আমাদের হচ্ছে সিস্টিক ডাক্ট থাকে, সিস্টিক আর্টারি থাকে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে সিস্টিক লিম্ফ নোড অফ লান্ড থাকে, সিস্টিক লিম্ফ নোড অফ লান্ড, এই জিনিসটা অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে, এটা মাথায় রাখবো। তাহলে এই ক্যালস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি অনেক সময় জিজ্ঞেস করে, বাউন্ডারি দেখা যাচ্ছে যেটা সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে আন্ডার সারফেস অফ লিভারের আন্ডার সারফেস, আমাদের হচ্ছে রাইট সাইডটা যেটা ল্যাটারাল বর্ডারটা হচ্ছে সিস্টিক ডাক দিয়ে, আর লেফট সাইডটা হচ্ছে কমন হ্যাপাটিক ডাক দিয়ে। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো। আমরা অপারেশনটা কিভাবে করি, অপারেশনটা হচ্ছে পেশেন্টটাকে একটা রিভার্স ট্রেন্ডেলেনবার্গ পজিশনে রাখি। রিভার্স ট্রেন্ডেলেনবার্গ পজিশনটা মানে কি, সেটা হচ্ছে বেডটায় মাথার সাইডটা একটু উঁচুতে থাকে, তাহলে পেশেন্টের মাথা উঁচুতে মাথার সাইডটা উঁচুতে থাকে, বডিটা একটু নিচের দিকে থাকে। এটা করলে লাভটা কি হয়, এখানে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো অ্যাবডোমিনাল কন্টেন্ট নিচের দিকে নেমে আসে, এবং এই লিভার থেকে আমি আলাদা করে দেখতে পারি। এই গল ব্লাডারটাকে ইজিলি দেখা যায়, কারণ এই যে ইন্টেস্টাইন থেকে শুরু করে নাড়িভুড়িগুলো সব নিচের দিকে নেমে আসে। এই কারণে আমার এই যে যদি আমি ক্যামেরা ঢুকাই ইজিলি দেখতে পারি। এই জন্য আমরা রিভার্স ট্রেন্ডেলেনবার্গ পজিশন করি। অ্যানেস্থেশিয়া দিই, জেনারেল অ্যানেস্থেশিয়া, আমরা অ্যাবডোমেনটাকে পেইন্টিং করি, ড্র্যাপিং করি, করে হচ্ছে আমরা ফুটা করে এখানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে পেটটাকে ফুলিয়ে দিই, কারণ পেটটাকে না ফুলালে আমরা দেখতে পারবো না। কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয় কারণ কার্বন ডাইঅক্সাইডের জায়গায় অক্সিজেন দেওয়া হয় না, বা এয়ার ইউজ করা হয় না, কারণ এয়ারের মধ্যে অক্সিজেন থাকে। এগুলো হচ্ছে ওখানে আমরা যখন এইগুলো কাটি, গলব্লাডার কাটি, তখন কিছু আগুনের স্ফুলিঙ্গ থাকে এবং সেখান থেকে আগুন ধরে যেতে পারে, সেই কারণে আমরা ইউজ করবো কি কার্বন ডাইঅক্সাইড। এবং ক্যামেরা আমরা সাব আম্বিলিক্যাল পোর্ট, আমরা পোর্টগুলো একটু পরে আসবো, দেখে আসি পোর্ট কি কি পোর্ট আছে, কি কি ফুটা করি। একটা হচ্ছে জিফয়েড প্রসেসে একটা ফুটা করি, আমরা আম্বিলিকাসের উপরে বা নিচে ফুটা করি, নিচে করলে এটাকে বলে সাব আম্বিলিক্যাল পোর্ট, এই নিচে ফুটা করি। আর রাইট আপার কোয়াড্রেন্ট এইখানে একটা এই সাব মিড ক্লাভিকুলার লাইন বরাবর নিচে আমরা একটা ওপেন করি, আর এটা হচ্ছে ফ্ল্যাঙ্ক রিজিয়নে আমরা রাইট এক্সিলারি লাইন বরাবর একটা ফুটো করি। এগুলো হয় 10 মিলিমিটারের ফুটো, আর এগুলো 5 মিলিমিটার ফুটো। 10 মিলিমিটার দিয়ে 10 মিলিমিটার সাইজের যেই প্রোব আছে সেগুলো আমরা ঢুকাই, আর 5 মিলিমিটার দিয়ে 5 মিলিমিটার সাইজেরটা আমরা ইনসার্ট করি। তাহলে এখানে আমরা এটাই বলেছি যে ক্যামেরাটাকে আমরা পেট নাভির যেই পোর্টটা আছে সেটা দিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেল টেলিস্কোপ, 0 ডিগ্রি অ্যাঙ্গেলও আছে, আমরা 30 ডিগ্রিটা প্রেফার করি। এগুলো আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, কিন্তু অনেক সময় ভাইবাতে যে কার্বন ডাইঅক্সাইডের কথা জিজ্ঞেস করতে পারে, পোর্টগুলোর কথা জিজ্ঞেস করতে পারে, পোর্টগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমরা আদার পোর্টস এক্সপোজ, আমরা যে জিনিসটা করি
এখানে যে গল ব্লাডারটা আছে এটা একটা স্কোপ দিয়ে ধরে রিট্রাক্ট করি এখানে আরেকটা দিয়ে এটা রিট্রাক্ট করার পরে আমাদের ক্যালোস ট্রায়াঙ্গেলটা এক্সপোজ হয়। এই কথাটাই আমরা বলছি, ক্যালোস ট্রায়াঙ্গেলটা এক্সপোজ করার পরে আমরা এগুলো বোঝার চেষ্টা করি কোনটা সিস্টিক ডাক্ট কোনটা সিস্টিক আর্টারি, এগুলো যখন আমরা বুঝে ফেলি তারপরে আমাদের কাজ হচ্ছে এই সিস্টিক ডাক্টের দুই পাশে দুইটা ক্লিপ দেওয়া দিয়ে এই মাঝখানে দিয়ে কেটে দিলে এটা আলাদা হয়ে গেল। আর এটা হচ্ছে ক্লিপ দিয়ে বন্ধ থাকলো, এখান থেকে কোনো বাইল লিক হইলো না। আবার এই সিস্টিক আর্টারির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। সিস্টিক আর্টারির আমরা হচ্ছে প্রক্সিমালি এবং ডিস্টালি দুটা ক্লিপিং করে মাঝখানে কেটে দিলে কি হলো এখান থেকেও ব্লিডিং আসলো না আর এখান থেকেও কোনো ব্লিডিং আসলো না, এটা আলাদা হয়ে গেল। তাহলে আলাদা হয়ে গেল, এরপরে আমরা কি করি, এই যে গল ব্লাডারটা এটা গল ব্লাডার ফসার কানেকটিভ টিস্যুর মাধ্যমে লিভারের সাথে লাগানো থাকে, সেই গল ব্লাডার ফসা থেকে গল ব্লাডারটাকে আস্তে আস্তে কেটে আমরা এই গল ব্লাডারটাকে আলাদা করে নিয়ে এসে আমরা হচ্ছে এই যে আম্বিলিকাল যে পোর্ট আছে ক্যামেরাটা আগে বের করে নিই, ক্যামেরাটা বের করে ফেলে ওই ফুটা দিয়ে আমরা হচ্ছে এই গল ব্লাডারটা বের করে নিয়ে আসি। তারপরে এগুলোকে আমরা সেলাই করে বন্ধ করে দিই এবং এটাই হচ্ছে আমাদের এবং এই বের হয়ে আসার আগে আমরা দেখি পেটে একটু ওয়াশ দিই আর কোনো ব্লিডিং পয়েন্ট থাকলে সেটা বন্ধ করে আসি। তাহলে এখানে এই ছবিগুলো দেখা যাচ্ছে, প্রথমে এই যে আমরা দুইটা দিয়ে রিট্রাক্ট করছি, করার পরে এখানে ক্যালোস ট্রায়াঙ্গেলটা এক্সপোজ হয়েছে, সেটা একটু ফ্যাটেড এই কানেক্টিভ টিস্যু সরানোর পরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিস্টিক ডাক, এটা হচ্ছে সিস্টিক আর্টারির প্রক্সিমালি ডিস্টালি দুইটা ক্লিপ করে এখানে কেটে দিছি, এইখানে প্রক্সিমাল ডিস্টালি ক্লিপ করে আমরা হচ্ছে সিস্টিক ডাক্ট কেটে দেওয়ার পরে এখানে একটা লিম্ফ নোড দেখা যাচ্ছে, সিস্টিক লিম্ফ নোড অফ লান। আমরা এখানে কেটে দেওয়ার পরে এটা আলাদা হয়ে গেল, আলাদা হয়ে যাওয়ার পরে আমরা এই পাশ থেকে গল ব্লাডার বেড থেকে গল ব্লাডারটাকে ছাড়াবো, সেটা এখানে ছাড়ানো হচ্ছে, ছাড়িয়ে তারপরে আমরা হচ্ছে আম্বিলিকাল পোর্ট দিয়ে সাব আম্বিলিকাল পোর্ট দিয়ে বের করে নিয়ে আসি। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমির পোর্টগুলো। পোর্টে সাব আম্বিলিকাল, সাব জিফয়েড বা এপিগ্যাস্ট্রিক পোর্ট আছে, একটা রাইট সাবকোস্টাল পোর্ট আছে, আর রাইট অ্যাক্সিলারি লাইনের ফ্ল্যাঙ্কে একটা পোর্ট আছে, রাইট ফ্ল্যাঙ্কে। তাহলে এই চারটা পোর্ট আমাদের মনে রাখতে হবে, দুইটা হচ্ছে 10 মিলিমিটার, মাঝখানে দুইটা, আর সাইডের দুইটা হচ্ছে 5 মিলিমিটার। আর পোর্ট দিয়ে কি কি কমপ্লিকেশন হতে পারে, পোর্ট দিয়ে যে ইনজুরি হতে পারে, সবকিছুর মধ্যে অপারেশনে কমপ্লিকেশনে ইনজুরি হতে পারে, হেমোরেজ হতে পারে, আর ইনফেকশন হতে পারে। এই কথাগুলো আমরা মনে রাখবো যে ইনজুরি হবে সারাউন্ডিং, যেই সব জায়গায় আমি পাস করবো সেই সব জায়গায় ইনজুরি হবে, সারাউন্ডিং স্ট্রাকচার ইনজুরি, হেমোরেজ, ইনফেকশন, এই তিনটা আমরা মনে রাখবো। তাহলে দেখেন ইনজুরি টু গাট, ব্লাড ভেসেল, হেমোরেজ হতে পারে, ইনফেকশন হতে পারে, ও ইনফেকশন হচ্ছে ছোট ইনফেকশন, বড় ইনফেকশন, পেরিটোনাইটিস, একদম সারা বডিতে ইনফেকশন, হার্নিয়েশন অফ ভিসেরা, সিটিং অফ ক্যান্সার সেল, পেরিটোনিয়াল অ্যাডিশন, এগুলো মনে রাখতে পারে, অত ইম্পর্টেন্ট না। তাহলে পোর্ট রিলেটেড কমপ্লিকেশনগুলো আমরা মনে রাখবো। ল্যাব কলের শর্ট নোট আসলে ল্যাব কলের পোর্টগুলো সম্পর্কে লিখবেন, পোর্ট সম্পর্কে একটু লিখবেন, একটু হালকা অপারেশনের কিছু অ্যাডভান্টেজ লিখবেন, যে মিনিমালি ইনভেসিভ সার্জারি, পেশেন্ট হচ্ছে 6 ঘন্টার মধ্যে আবার হাঁটা চলা করতে পারে, খাবার শুরু করতে পারে, এই কথাগুলো লিখবেন। আর ওপেন অনেক দেরি হয়। ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি ক্লিন সার্জারি, সেখানে কমপ্লিকেশনটা কম হয়, কমপ্লিকেশন লেস, এই কথাগুলো আমরা লিখবো। আর লাস্ট আমরা কি কি কমপ্লিকেশন হলে হতে পারে সেটা হচ্ছে ইনজুরি, হেমোরেজ, আর হচ্ছে ইনফেকশন। এছাড়া আরেকটা হচ্ছে 0.5% কেসে, মানে আমরা যদি কমপ্লিকেশন অফ ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেমিকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পোর্ট রিলেটেড ইনফেকশন, আর একটা হচ্ছে সিবিডি ইনজুরি, এই দুইটা জিনিস আমরা মাথায় রাখতে পারি। তো আগেরগুলোর সাথে জাস্ট সিবিডি ইনজুরিটা এটা আপনি অ্যাড করতে পারেন। এইবার আমাদের প্যানক্রিয়াস নিয়ে পড়তে হবে। আমাদের পরের টপিক হচ্ছে প্যানক্রিয়াসে মূলত আমাদের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা নিয়ে পড়তে হবে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ডেফিনেশন, এটিওলজি, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ম্যানেজমেন্ট, সেখানে হচ্ছে কিভাবে আমরা ডায়াগনোসিস, কিভাবে আমরা সাইন সিমটম, তারপর ইমেজিং ইনভেস্টিগেশনগুলো এবং পরবর্তীতে ট্রিটমেন্ট, ম্যানেজমেন্টের আন্ডারে এই সবগুলো আসবে। আমরা যখন বলতেছি ম্যানেজমেন্ট, সেখানে সাইন আসবে, সিমটম আসবে, ইনভেস্টিগেশন আসবে এবং ট্রিটমেন্ট আসবে। এই ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা হচ্ছে অপারেটিভ। তাহলে এই আর ব্যানারে আমরা পড়বো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নিয়ে আমাদের খুব একটা বেশি মাথা ঘামানোর দরকার নেই, পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। আমরা একটা কমপ্লিকেশন প্যানক্রিয়াটিক সিওডোসিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমরা দেখতে পাই, সেইটা আমরা একটু পড়বো শর্ট নোট হিসেবে। এর ব্যানারেই আমরা পড়বো।
প্যানক্রিয়াস কি? প্যানক্রিয়াস হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, দ্য ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা। প্যানক্রিয়াটিক প্যারেনকাইমার যে ইনফ্লামেশন, সেটাই হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। দুই ধরনের হতে পারে, একটা হয় অ্যাকিউট হয় আর একটা হয় ক্রনিক। অ্যাকিউটটা ইমার্জেন্সি হিসেবে প্রেজেন্ট করে, পেশেন্ট শকে থাকে। আমাদের কাছে যে সকল পেশেন্ট আসে ইমার্জেন্সি, সেগুলো সব শকে থাকে। আর ক্রনিক যেটা, সেটা হচ্ছে পেশেন্টের মেইন কমপ্লেন থাকে, অ্যাকিউটের সাথে শক প্লাস পেইন, অ্যাবডোমিনাল পেইন, তীব্র পেইন নিয়ে প্রেজেন্ট করে। আর ক্রনিকের যে পেশেন্টগুলো, এগুলো হচ্ছে শকে থাকে না, কিন্তু অনেক বেশি ব্যথায় থাকে, পেইন নিয়ে প্রেজেন্ট করে। আর ক্রনিকটা হচ্ছে মূলত ফাইব্রোসিস অফ দ্য প্যানক্রিয়াস নিয়ে, প্যানক্রিয়াসে ফাইব্রোসিস হয় সেজন্য হয়, ডাক্টগুলো অবস্ট্রাক্টেড থাকে অনেক ক্ষেত্রে। আর এই ধরনের পেইন এটা সারা জীবন ফ্রিকোয়েন্টলি লাইফ লং থাকে। আমাদের মূল টার্গেট থাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে পেশেন্টের পেইনটাকে কমানো। এবার আসি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ডেফিনেশনের মধ্যে 3টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। অ্যাকিউট কন্ডিশন প্রেজেন্টিং উইথ অ্যাবডোমিনাল পেইন, ব্যথা থাকবে পেশেন্টের, আপার অ্যাবডোমিনাল পেইন মূলত। আর পেশেন্টের হচ্ছে 3-fold অর গ্রেটার রাইজ ইন দ্য সেরাম অ্যামাইলেজ লাইপেস। অ্যামাইলেজ এবং লাইপেস এগুলা 3-এর বেশি, 3 বেশি থাকবে আর কি। আর সাথে হচ্ছে সিটি এনহান্স সিটি স্ক্যানে কিছু ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং পাবো। তাহলে এই 3টা যদি আমরা একসাথে করতে পারি, তাহলে আমরা মোটামুটি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ডায়াগনোসিস শিওর। তাহলে এবার আসি ইটিওলজি অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আমরা প্রথম 4টা বেশি ইম্পর্টেন্ট। গলস্টোন, অ্যালকোহলিজম, পোস্ট ইআরসিপি, আর ইডিওপ্যাথিক হয় 20% কেসে। তো গলস্টোনই হচ্ছে 50 to 70%। আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু অ্যালকোহল খায় না, সেই ক্ষেত্রে আমাদের অ্যালকোহল অত গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে গলস্টোন। আমাদের গলস্টোন হচ্ছে মোটামুটি 50% আমাদের দেশে, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে বাকি 50%। তাহলে এখানে অনেকগুলো নাম আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, যে সার্জারির পরে হয়, অ্যাবডোমিনাল ট্রমার পরে হয়, অ্যাম্পুলারি টিউমারের হতে পারে, ড্রাগস, বিভিন্ন ড্রাগসের কারণে হয়, কর্টিকোস্টেরয়েড, অ্যাজাথায়োপ্রিন, ভ্যালপ্রয়েড, থায়াজাইড, এস্ট্রোজেন, এগুলা। আর কিছু হাইপার আছে, এই হাইপারগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। এগুলো এই কজগুলা থেকে ভাইবাতে কোশ্চেন আসতে পারে, এগুলো রিটেনে আসতে পারে, এমনকি এমসিকিউ আসতে পারে। তাহলে এখানে কিছু 4টা প্যানক্রিয়াটিক ডিজিজ, স্ফিংটার অফ বডি, অটোইমিউন এবং হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস, এগুলো দেওয়া আছে, এগুলো জাস্ট একবার দেখে রাখতে পারে। ম্যালনিউট্রিশন, ভাইরাল ইনফেকশন অফ দ্য মামসটা ইম্পর্টেন্ট, স্করপিয়ন বাইট, ইডিওপ্যাথিক 20% কেস। যদি আমি বলি একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে গলস্টোন মনে রাখতে হবে। এখানে একটা নেমোনিক দেওয়া আছে, আই গেট স্ম্যাশড। এর মধ্যে ইডিওপ্যাথিক আমরা বলছি 20%, গলস্টোন সবচেয়ে ইম্পর্টেন্ট 50% এর মতো। ইথানল মানে এখানে অ্যালকোহলকে বোঝানো হয়েছে। ট্রমা আছে, আর কিছু এই স্প্যাশড, স্টেরয়েড, মামস, অটোইমিউন, স্করপিয়ন, স্টিং, তারপর এই হাইপার ক্যালসিমিয়া, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, আরেকটা অ্যাড করতে পারেন হাইপার প্যারাথাইরয়েডিজম, পোস্ট ইআরসিপিটা এখানে শেষে দেওয়া হলো, এটা অনেক ইম্পর্টেন্ট। এটাকে আপনি হচ্ছে ইথানল ট্রমা এগুলোর কাছে রাখতে পারেন, ইথানলের সাথেই আপনি মনে রাখতে পারেন ইআরসিপি হিসেবে। ড্রাগস আছে, মেডিকেশন আছে। তাহলে এই ইটিওলজিটা আপনারা পড়ে ফেলবেন, এই ইটিওলজিটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসি আমরা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। সিনারি অলরেডি আমি বলেছি, পেশেন্টের প্রচন্ড ব্যথা থাকবে, এই পেইনটা হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেইন হবে, ব্যাকে রেডিয়েট করবে, সাথে হচ্ছে পেশেন্টের বমি থাকবে, এবং পেশেন্ট মাল্টিপল টাইম, বেশিরভাগ টাইমে শক নিয়ে প্রেজেন্ট করে। তাহলে এখন আমরা ব্যথার বর্ণনাটা দিই। পেইনটা হবে সাডেন, সিভিয়ার, কনস্ট্যান্ট পেইন। এটা এপিগ্যাস্ট্রিক পেইন হতে পারে, আপার অ্যাবডোমিনাল পেইন হতে পারে, ডিফিউজ পুরো বডির ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন হতে পারে। রেডিয়েট টু দ্য ব্যাক, সবসময় যে আপনি রেডিয়েশন পাবেন ব্যাপারটা এরকম না, আপনি হচ্ছে 50% কেসে রেডিয়েশন পাবেন। রিচিং ম্যাক্সিমাম ইন্টেন্সিটি উইদিন মিনিটস, এটা হচ্ছে খুব তাড়াতাড়ি ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে চলে যায়, এবং এটা হচ্ছে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকে। এটা হচ্ছে সামনে, এই ধরনের রোগীর দিকে তাকালে আমরা দেখা যায় যে সামনে মুভ করে থাকে, পেশেন্টটা সামনের দিকে বেন্ড হয়ে থাকে। এই বেন্ডিংটা যেটা, সেটাকে আমরা অনেক সময় মোহামেডান প্রেয়ার পজিশন বলি, মোহামেডান প্রেয়ার পজিশন। এবং এই যে বেন্ডিংটা, এই বেন্ডিং করার কারণে, এটা যেহেতু একটা রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার প্যানক্রিয়াসটা, এই যে সামনের যে কন্টেন্টগুলো, এগুলো একটু সামনের দিকে চলে আসে, এই কারণে পেশেন্টের এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়, পেশেন্ট ব্যথা কম পায়, এটাই আর কি। ডাজেন্ট রেসপন্ড টু। এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, এই ধরনের পেশেন্টকে আপনি ড্রাগ দিবেন, যে ওষুধ দিলেন, সেটা দিতে পারেন প্যানাডল দিলেন অথবা ভল্টালিন দিলেন, যেগুলো হচ্ছে ডাইক্লোফেনাক, এগুলো যদি আপনি দেন ওষুধ, তারপর দেখবেন ব্যথা কমতেছে না, ব্যথা নর্মাল ডোজে দিলে ব্যথা কমবে না, পেশেন্টের ওষুধ দিলে কাজ হচ্ছে না। অ্যাকিউট কোলেসিস্টাইটিস আমরা যে আগে পড়ে আসছি, সেখানে কিন্তু ওষুধ দিলে ব্যথাটা কমে যায়, এখানে ব্যথাটা কমতেছে না। তাহলে ব্যথার না কমার আরো বেশি ডোজে দিতে হবে। তাহলে এইটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার পেইনের মধ্যে। তাহলে পেইনের মধ্যে এগুলো সক্রেটিস দিয়ে মনে রাখবেন। সাইট, এটা হচ্ছে সাইট, তারপর অনসেটটা সাডেন, তারপর ক্যারেক্টারটা বললেন, তারপর হচ্ছে রেডিয়েশন, তারপর অ্যাসোসিয়েশন হচ্ছে এই যে নশিয়া ভমিটিং এর সাথে অ্যাসোসিয়েশন আছে, তারপরে এটা হচ্ছে আর বারে হচ্ছে এই যে রিলিভিং ফ্যাক্টর আছে, তারপর সিভিয়ারিটি আছে, এগুলো একটু সাজিয়ে পড়ে ফেলবে।
পেশেন্টের হচ্ছে আর কি ফিচার আছে, নওশিয়া থাকে, রিপিটেড ভমিটিং থাকে, রেচিং থাকে। রেচিং জিনিসটা কি, এটা হচ্ছে যে বমি বমি ভাব হলে সেটাকে আমরা বলি নওশিয়া, যেমন বমি লাগতেছে। আর রেচিং যেটা, সেটা হচ্ছে বমি উঠে এবং এরকম করে যে একটা গলা দিয়ে আমাদের মানে সব বের হয়ে আসতে চায় কিন্তু বের হয় না, আমাদের পেটের মধ্যে যে ব্যথা লাগে, এইটাকে বলা হয় রেচিং। এখন আমরা যেই করি, আমরা পেশেন্টকে একটা এনজি সাকশন দিই, এনজি সাকশন দিই, পেশেন্টের স্টোমাকের যে কন্টেন্টগুলো আছে এগুলো বের করে দিই। কিন্তু স্টোমাকের কন্টেন্ট বের করে দেওয়ার পরেও আমাদের এই রেচিংটা থাকে এই প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে। আর আর কি থাকতে পারে, রোগীর জ্বর থাকতে পারে, হিকাফ থাকতে পারে, হিকাফ ঢেকুর উঠবে। এই ঢেকুরটা উঠে হচ্ছে ডায়াফ্রাম, যেহেতু প্যানক্রিয়াসের ঠিক উপরে ডায়াফ্রাম থাকে, এই ডায়াফ্রাম ইরিটেশন হয়, ডায়াফ্রামের যে ফ্রেনিক নার্ভ আছে, ফ্রেনিক নার্ভ, সেটা ইরিটেশন হয়, আর গ্যাস্ট্রিক ডিস্টেনশনের কারণে হিকাপ হতে পারে। তাহলে আমরা সিমটম বললাম, এবার সাইনে আসি। সাইনে হচ্ছে পেশেন্ট পেশেন্ট এরকম হতে পারে যে আপনার কাছে আসছে একদম ভালো ভালো পেশেন্ট, শুধু ব্যথা আছে কিন্তু কোনো শকের ফিচার নাই। এই পেশেন্ট শক ডেভেলপ হতে বেশিক্ষণ সময় নেয় না, আবার হঠাৎ করে শকে চলে যাবে ইজিলি। তাহলে আমাদের সবসময় যে শকের ফিচার সাথে সাথে পাবো ব্যাপারটা এরকম না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমার শকে চলে যেতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আমরা শক দিয়ে আমরা সিরিয়াস ধরে নিয়ে এখানে সাইনগুলো বর্ণনা দিব। জেনারেলের মধ্যে পেশেন্ট হচ্ছে টক্সিক থাকবে, কনফিউশনে থাকবে, পেশেন্টের সাইন অফ প্রোফাউন্ড শক থাকবে, পেশেন্টের ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বাড়বে, রেসপিরেটরি রেট বাড়বে, প্রেশার কমে যাবে। এই 3টা জিনিস মাথায় রাখতে হবে শকের ফিচারের মধ্যে। পেশেন্টের জ্বর থাকবে, পেশেন্টের সার্স থাকবে, মাইল্ড জন্ডিস থাকবে যদি গল স্টোন প্যানক্রিয়াটাইটিস হয়, মানে যদি পেশেন্টের প্যানক্রিয়াসে একটা স্টোন আছে, আবার সেই স্টোনের কারণে ইয়াটা অবস্ট্রাকশন হয়ে আছে, কমন বাইল ডাক্টটাও, সেই ক্ষেত্রে জন্ডিস পেতে পারে। সার্স যেটা, এটা একটা ইম্পর্টেন্ট, এটা একটু বুঝতে হবে যে প্যানক্রিয়াটাইটিসটা হয় কিভাবে, সেই জিনিসটা আমরা একটু বুঝি। এটা আচ্ছা লিভারের মতো হয়ে গেছে। এই যে যদি আমরা প্যানক্রিয়াস চিন্তা করি, প্যানক্রিয়াটাইটিসের যে প্যাথোজেনেসিসটা সেটা আসলে কি, এখানে হচ্ছে বিভিন্ন ডাক থাকে, এখানে প্যারেনকাইমা থাকে। এখন কোনো কারণে যদি এই ডাক্টে অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে, মেইন কথা হচ্ছে যে আমাদের যে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো আছে, এই প্যানক্রিয়াটিক এনজাইমগুলো টাইম মতো প্যানক্রিয়াস থেকে বের হয়ে আসতে হবে। যদি বেশিক্ষণ এখানে অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে এইখানে অটো ডাইজেশন হয়ে যাবে, অটো ডাইজেশন হয়ে এইখানে ইনফ্লামেশন শুরু হয়ে যাবে প্যানক্রিয়াসে। এটাই হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। তাহলে যেই সকল ফ্যাক্টর আমার দায়ী, যেমন স্টোন এখানে অবস্ট্রাকশন করলে কি হবে, এগুলো সব অনেকক্ষণ এখানে থাকলে আমার এনজাইমগুলো থেকে যাবে, তখনই হচ্ছে আমার প্যানক্রিয়াটাইটিস হবে। অ্যালকোহলের কারণে হতে পারে। এই যে কারণগুলো আমরা ইটিওলজি বলেছি, ওই ইটিওলজি প্রত্যেকটাই এরকম হচ্ছে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াসের যে এনজাইমটা এটা বের করতে বা দীর্ঘক্ষণ অবস্থান করতে সহায়তা করে। তো এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো ইনিশিয়ালি কি হয়, ইনিশিয়ালি হচ্ছে আমাদের ইনফ্লামেশন হয়, চারপাশে ইনফ্লামেশন হয়, এটার কারণে পেশেন্ট ব্যথা পায়, এখান থেকে আশেপাশের যে প্যানক্রিয়াসের যে ফ্যাট আছে সেখানে ছড়ায়, ফ্যাট থেকে আলটিমেটলি ব্লাডের মধ্যে দিয়ে এই ইনফেক্টিভ এই যে ইনফ্ল্যামেটরি যে মেডিয়েটরগুলো আছে, এই ইনফ্ল্যামেটরি মেডিয়েটরগুলো ব্লাড দিয়ে চলে আসে। এই যে ব্লাড দিয়ে যে ইনফ্ল্যামেটরি মেডিয়েটরগুলো চলে আসে, ইনিশিয়ালি তারা কি করবে, জ্বর করবে, ফিভার করবে। আর আরেকটা হচ্ছে সারা বডিতে ইনফ্ল্যামেটরি মেডিয়েটর ছড়িয়ে গিয়ে একটা প্রবলেম করবে, সেটাকে বলা হয় সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিনড্রোম। সারা বডিতে এই ঘটনাটা ঘটবে, রেসপন্স সিনড্রোম, যেটাকে সংক্ষেপে আমরা বলতেছি সার্স বলতেছি। তাহলে এই জিনিসগুলো ঘটবে। তাহলে এই সার্সটা আমরা বুঝলাম যে ইনফ্ল্যামেটরি মেডিয়েটরগুলো সারা বডিতে ছড়িয়ে গিয়ে এই অবস্থা হয়। এই কারণে কি হবে, সারা বডির যে ব্লাড ভেসেল এগুলো ডাইলেটেড হয়ে যাবে। পেশেন্ট আরো শকটা, যদি পেশেন্ট শকে থাকে সেই শকটা আরো প্রোফাউন্ড হবে, শকটা আরো বেশি খারাপ হবে। সার্সের যে ডেফিনেশনটা, এটা পরীক্ষার সময় অনেক সময় ধরে, সার্স খুব ইম্পর্টেন্ট। যে এইখানে যে ক্রাইটেরিয়া, এইখানে আমরা যে 4টা জিনিস উল্লেখ করেছি, এর মধ্যে 2টা বা 2-এর বেশি যদি থাকে, হার্ট রেট বেড়ে যাবে পেশেন্টের, হার্টের নোট 2-এর বেশি, রেসপিরেটরি রেট 20-এর বেশি, কোর টেম্পারেচার বাড়তেও পারে কমতেও পারে, 36-এর নিচে 38-এর বেশি, আর ডাব্লিউবিসি কাউন্ট আমরা নর্মালি জানি 4 থেকে 11, 4-এর নিচে যদি নেমে যায় 12-এর বেশি যদি হয়, তাহলে এইভাবে আমরা হচ্ছে সার্সটা পড়ে ফেলবো। সার্সটা ইম্পর্টেন্ট। তাহলে এইখানে জেনারেল সাইনের মধ্যে এগুলো আছে। অ্যাবডোমিনাল সাইনের মধ্যে কি আছে, আমরা হচ্ছে পেশেন্ট আমরা কি করি, নর্মালি একটা ইন্সপেকশন করি। ইন্সপেকশন আমরা দেখবো যে গ্রে টার্নার সাইন আর কুলেন সাইন, এই সাইনগুলো দেখা যাবে। এই সাইনটা কি, এই সাইনটা কিছুই না, এখানে আমি একটা ছোট্ট করে বর্ণনা দিয়েছি যে ব্লিডিং ইনটু দ্য ফাশিয়াল প্লেন। এইখানে যে অ্যাবডোমিনের যে ফাশা আছে, এই ফাশিয়াল প্লেনের মধ্যে তোমার ব্লিডিং হবে। এই ব্লিডিং যেগুলো হবে এই কারণে হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন হবে ফ্ল্যাঙ্কের। ফ্ল্যাঙ্ক হচ্ছে এই সাইডের অংশ, সাইডের জায়গাটা, এই যে ব্লুইশ যে ফ্ল্যাঙ্ক হয়েছে সেটাকে আমরা বলছি টার্নার সাইন। আর আম্বিলিকাসের চারপাশে যদি ব্লুইশ ডিসকালারেশন হয়, ব্লাড এসে জমা হয়,
কিউটেনিয়াসলি, তখন এটাকে বলতেছি কুলেনসাইন। কিভাবে আমরা মনে রাখবো এই নামগুলা? একটা হচ্ছে টার্ন, পেশেন্ট টার্ন নিতে গেলে সাইড দিয়ে টার্ন নেয়, এই কারণে হচ্ছে এই ফ্ল্যাঙ্ক হচ্ছে সাইডে থাকে, এই জন্য টার্নার সাইন হচ্ছে এই সাইডে। আর কুলেনসাইনে ইউটা দেখেন শুরুর দিকে আছে, ইউটা শুরুর দিকে আছে কুলেনের, আর আম্বিলিকাস এই আম্বিলিকাস, তাই কুলেনসাইন মূলত আম্বিলিকাস, আর টার্নার সাইন হচ্ছে টার্ন নিচ্ছে, এই জন্য সাইডে। আমরা মনে রাখবো যে ফ্ল্যাঙ্ক হচ্ছে টার্নার, কুলেন হচ্ছে আম্বিলিকাস, শেষ। এইভাবে আমরা মনে রাখবো। এগুলো হচ্ছে আমাদের ইন্সপেকশনের ফাইন্ডিং। ইন্সপেকশন ফাইন্ডিং এ আর কি কি পেতে পারি আমরা? যে দেখবো যে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হয়ে আছে। কেন ডিস্টেন্ডেড? পেশেন্টের পেটে তীব্র ব্যথা, তীব্র ব্যথার কারণে পেরিস্টালসিস যেটা সেটা হবে না। পেরিস্টালসিস না হওয়ার কারণে পেশেন্টের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচারও আসতে পারে। পেশেন্টের অ্যাসাইটিস থাকতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস বলি আমরা। পেশেন্টের ওই জায়গায় প্যানক্রিয়াসের চারপাশে চারপাশ দিয়ে আমাদের ওমেন্টাম আসবে, ওমেন্টাম এসে এটাকে চারপাশ থেকে ঘিরে একটা ম্যাসের মতো তৈরি করবে, এটাকে বলা হয় এপিগ্যাস্ট্রিক ম্যাস পাওয়া যাবে এই কারণে। আর পেশেন্টের ম্যাসাল গার্ডিং প্রেজেন্ট থাকতে পারে। তাহলে অ্যাবডোমেনে আমরা এই ধরনের ফিচার পাবো। এছাড়া আর কিছু জিনিস লিখছে এখানে, যে আমরা প্লিউরাল ইফিউশন পাইতে পারি। এই প্যানক্রিয়াসের ঠিক উপরে কি আছে? ডায়াফ্রাম আছে। প্যানক্রিয়াসের ঠিক উপরে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের উপরে কি আছে? প্লিউরা আছে, লাংস আছে। তো এটার জন্য রিঅ্যাক্টিভ প্লিউরাল ইফিউশন এখানে আমরা পেতে পারি। আর হচ্ছে পেশেন্টের ব্লাডে যেহেতু সার্স হচ্ছে, ওইটার কারণে অনেক সময় মেটাবলিক ডিরেঞ্জমেন্ট আমরা পেতে পারি, আমরা হচ্ছে হাইপোক্সেমিয়া পেতে পারি। এগুলো অত ইম্পর্টেন্ট না, আপনি হচ্ছে এই কোশ্চেনের ভিতরে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কোশ্চেনের ভিতরে যেগুলো দেওয়া আছে। আর এইখানে আমরা যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে এক্সপ্লেনেশন, যদি পড়ে রাখতে পারেন তো ভালো, পরীক্ষা ভাইভাতে জিজ্ঞেস করলেও করতে পারে। এই যে এই গ্রেট আন্ডারসাইন কুলেনসাইন নাম জিজ্ঞেস করবে, এই লেভেলে আসলে কেন হয়েছে সেটা হয়তো জিজ্ঞেস করবে না, সার্চটা জিজ্ঞেস করতে পারে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, আমরা যখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস পড়েছি, এই প্যানক্রিয়াটাইটিসের ডিফারেন্সিয়ালগুলো সেম হবে, কারণ আপার অ্যাবডোমিনাল পেইনের ডিফারেন্সিয়ালগুলোই আসলে এগুলো ডিফারেন্সিয়াল। তো এগুলো আমরা মনে রাখবো। গেল, এবার আসি আমরা কি ইনভেস্টিগেশন করবো। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের নির্দিষ্ট কোনো ইনভেস্টিগেশন ওরকম ভাবে নাই আমাদের। যেটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইনভেস্টিগেশন হচ্ছে সব কিছু বাদ দিতে হবে, আপার অ্যাবডোমিনাল পেইনের আগের মতো কথা, সবকিছু বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে যা বাকি থাকবে সেটাই হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমি ডায়াগনোসিস করব। তবে স্পেসিফিক বলতে আমরা ডেফিনেশনে পড়েছিলাম অ্যামাইলেজ লাইপেসের কথা, সেইটা আমরা এই স্পেসিফিক দিতে পারি যে রেস্ট তিন গুণের বেশি যদি অ্যামাইলেজ লাইপেস বাড়ে, সেই ক্ষেত্রে অ্যামাইলেজের থেকে লাইপেসটা বেশি গুরুত্বপূর্ণ। আমাকে যদি জিজ্ঞেস করা হয় অ্যামাইলেজ লাইপেসের মধ্যে যদি আমি একটা টেস্ট দিই সেটা কোনটা দিব, সেটা হচ্ছে লাইপেস, আমাকে লাইপেস দিতে হবে। এই দুইটা দিব, এটা মোর সেন্স স্পেসিফিক এবং দীর্ঘক্ষণ থাকে। আর বাকি যে পরীক্ষাগুলো আমরা দিয়েছি সেগুলো হচ্ছে পেশেন্টের শক আছে কিনা সেগুলো দেখার জন্য, পেশেন্টের অন্যান্য যে সিমটমগুলো আছে, অন্যান্য যে ডিফারেন্সিয়ালগুলো আছে এগুলাকে এক্সক্লুড করার জন্য। তো দেখি আমরা সিবিসি দিব, পেশেন্টকে অ্যামাইলেজ লাইপেস দিব, লিভার ফাংশন টেস্ট দিব, কোয়াগুলেশন প্রোফাইল দিব, এবিজি দিব, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, আরবিএস, এগুলো তো রুটিন টেস্ট আমরা জানি। চারটা লিভার ফাংশন টেস্ট দিচ্ছি যদি কোনো জন্ডিসের ফিচার থাকে সেই জন্য, কোয়াগুলেশন প্রোফাইল দিচ্ছি, আর এবিজি দিচ্ছি। পেশেন্টের ওই যে আমরা বলেছিলাম মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকতে পারে, সেইখান থেকে এই মেটাবলিক অ্যাবনর্মালিটির জন্য আমরা দিচ্ছি। সিবিসি তো সবাইটা দিই, এটা দিতে হবে। এখানে আমরা লিগোসাইটোসিস পাবো, রেস টিএসআর পাবো, হেমাটোক্রিট পাবো, হাই হেমাটোক্রিট, আর হেমাটোক্রিট হাই পাইতে পারি, লো পাইতে পারি। এই কথাটা একটু বুঝি যে হেমাটোক্রিট জিনিসটা কি। হেমাটোক্রিট হচ্ছে এই যে আমাদের ব্লাডের মধ্যে যদি এখানে ব্লাড থাকে, ব্লাডের মধ্যে কতটুক আরবিসি আছে আর কতটুক প্লাজমা আছে, এই আরবিসির পরিমাণটাই হচ্ছে হেমাটোক্রিট। এখন যদি আমার এখানে পানিটা কমে যায়, আমার প্লাজমার পরিমাণটা কমে যায় ডিহাইড্রেশনে, তাহলে কি হবে? হেমাটোক্রিটটা বেড়ে যাবে। আমার মনে হবে আপাত দৃষ্টিতে হেমাটোক্রিট বেশি। আর কোনো কারণে যদি ব্লাড লস হয় তাহলে কি হবে? আমার আরবিসি গুলো বেরোয় আসবে কিন্তু পানিটা ঠিক মতোই থাকবে। সেই কারণে হচ্ছে আমার যেটা ঘটবে সেটা হচ্ছে আমার মনে হবে হেমাটোক্রিটটা কমে গেছে, এই পোর্শনটা কমে গেছে কিন্তু পানির পরিমাণটা বেড়ে আছে রিলেটিভলি। তাহলে এই জন্যই বলছে যে আমরা এটা মনে রাখবো সবকিছুর ক্ষেত্রেই, যদি ব্লাড লস কম হয় তাহলে হেমাটোক্রিট হচ্ছে লো, আর যদি ডিহাইড্রেশন হয় পানির পরিমাণ কমে যাবে কিন্তু আরবিসির পরিমাণ রিলেটিভলি বেশি মনে হবে, এই জন্য হেমাটোক্রিট হাই। তাহলে এই জিনিস দেখলাম। ইউরিনে আমরা ইউরিন আরএমই, ইউরিন অ্যামাইলেস এগুলো করতে দিতে পারি। ইউরিন আরএমই দিব কারণ হচ্ছে ইউটিআই, যেটা ইউটিআই যদি পাইলোনেফ্রাইটিস থাকে, কিডনিতে ইনফেকশন থাকে, সেটার ব্যথাও উপরের দিকে উঠতে পারে আমাদের আপার অ্যাবডোমেন। ইমেজিং হচ্ছে এক্সরে দিব, আলট্রা দিব। আমরা প্রথমে এক্সরে আলট্রা দিয়ে শুরু করব। এখানে শুধু অ্যাবডোমেন না, আমরা চেস্টের এক্সরেও দিব, আলট্রা দিব,
অ্যাবডোমেনে দিয়ে আমরা হচ্ছে কোনো পারফোরেশন আছে কিনা, কোনো ধরনের অন্যান্য সমস্যা আছে কিনা সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। আমরা যদি এখানে দেখি প্যানক্রিয়াটাইটিস তো এক্সট্রাতে কিছু ফাইন্ডিং পাওয়া যায় নন স্পেসিফিক, সেগুলোকে বলা হয় জেনারেলাইজ বা লোকাল আইলিয়াস। মানে ওই যে আমরা বলেছি যে ব্যথার কারণে এখানে ইনফ্লামেশনের কারণে আশেপাশের যে গাট আছে সেটা পেরিস্টালসিস কমে যাবে, সেই কারণে হচ্ছে একটা ইন্টেস্টাইন অবস্ট্রাকশনের ফিচার পেতে পারি। সেন্টিনেল লুপ, কলন, কাট অফ সাইন, রেনাল হ্যালোসেন, এগুলো পরীক্ষায় জাস্ট এই একটা পয়েন্ট মনে রাখলেই হবে, নন স্পেসিফিক ফাইন্ডিং ইন দ্য প্যানক্রিয়াটাইটিস। আর আমরা হচ্ছে পারফোরেশন এক্সক্লুড করতে চাই। ক্যালসিফাইড গলস্টোন প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন অত ইম্পর্টেন্ট না। প্লেন চেস্ট এক্সরে করে আমরা প্লিওরাল ইফিউশন দেখবো, আলট্রা করতে দিব। আলট্রা করতে দিয়ে আমরা হচ্ছে এইখানে আমরা আসলে আলট্রা দিয়ে আমরা ডায়াগনোসিস এস্টাবলিশ করতে পারবো না 100%, আমরা তবে আমরা প্যানক্রিয়াসটাকে একটু সোলেন পাবো। আর কিন্তু আমাদেরকে আলট্রা করতে হবে 24 ঘন্টার মধ্যে মাস্ট, এটা ডায়াগনোসিস করার জন্য না, আমরা কজটাকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে কজ আমরা যদি দেখি এখানে হচ্ছে যে গলস্টোন আছে, গলস্টোন হচ্ছে আমরা পড়েছিলাম যে 50%-এর উপরে কজ, তাহলে গলস্টোনটাকে আইডেন্টিফাই করা আমার জন্য গুরুত্বপূর্ণ। আর এইবার আমরা ডেফিনেশনে পড়েছিলাম যে পেইনের সাথে সেরাম অ্যামাইলেজ লাইপেজের সাথে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান। এই কন্ট্রাস্ট সিটি স্ক্যানটা গুরুত্বপূর্ণ, যদিও এটা দিয়ে 100% ডায়াগনোসিস হবে না, কিন্তু এইটা আমাকে একটা সাপোর্টিং ইনভেস্টিগেশন হিসেবে হেল্প করবে। এইটা মাইল্ড কেসে খুব একটা লাভ হয় না, দরকারও নেই করা যদি হালকা ব্যথা থাকে, কিন্তু এই ফলোইং সিচুয়েশনগুলোতে আমার কন্ট্রাস্ট সিটি স্ক্যান করতে হবে। যদি ডায়াগনস্টিক আনসার্টিনিটি থাকে, যদি তার সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থাকে, সেটা হচ্ছে আমার দুইটা টাইপ আছে, ইন্টারস্টিশিয়াল আর নেক্রোটাইজিং। যে নেক্রোটাইজিং মানে হচ্ছে নেক্রোসিস হচ্ছে, আর ইন্টারস্টিশিয়াল জাস্ট ইন্টারস্টিশিয়াল। তাহলে এই দুইটা আলাদা করতে আমাদের অনেক সময় কঠোর করা লাগতে পারে। এই দুইটাই হচ্ছে সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের আন্ডারে পড়ে। আর ইন দ্য ফার্স্ট 72 আওয়ার্স 72 ঘন্টার মধ্যে সিটি করে খুব একটা আসলে নেক্রোসিস বোঝা যায় না। সিটি আন্ডারস্টিমেন্ট এক্সরে এগুলো আসলে এত ডিটেলসের দরকার নাই, আপনি জাস্ট জেনে রাখবেন যে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যানটা আমার করতে হবে এক্সরে আলট্রার পাশাপাশি, এবং এইটা আমাকে অনেক বেশি হেল্প করবে বোঝার জন্য। বিভিন্ন কমপ্লিকেশন গুলো বোঝা যায় সিটি স্ক্যানে। মাইল্ড কেসে সিটি স্ক্যান করব না, সিভিয়ার কেসে সিটি স্ক্যান করব, এটাই আর কিছু না। এবং সেইখানে আমি দুইটা জিনিস আলাদা করতে পারবো, এতটুকু মনে রাখলেই চলবে। ক্রস সেকশনাল এমআরআই এটা লাগবে না, পরীক্ষা লেখা লাগবে না, এটা করলে সিইসিটি তে সেম মতোই ফাইন্ডিং পাওয়া যায়। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এবং এমআরসিপি এটা হচ্ছে আমরা করব যদি সিবিডি স্টোন ডিটেকশন করার জন্য এন্ডোস্কোপিক, আর যদি প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা এটাও বোঝা যায়, প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা বোঝা যায়, এটা অত ইম্পর্টেন্ট না। ইআরসিপি হচ্ছে যদি সিবিডি স্টোন থাকে গল স্টোন প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে এটা মাস্ট ইম্পর্টেন্ট অনেক বেশি, যে গল স্টোন প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে আমার ইআরসিপি করতেই হবে। ইআরসিপি করে আমার স্টোন বের করে নিয়ে আসতে পারি, কিন্তু আবার আমরা পড়েছি যে পোস্ট ইআরসিপি প্যানক্রিয়াটাইটিস হয়, মানে ইআরসিপি করলাম আমি প্যানক্রিয়াটাইটিস সলভ করার জন্য, আবার ইআরসিপি থেকেও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। যাই হোক, আমাদের মূলত হচ্ছে সিবিডি স্টোন আইডেন্টিফিকেশন এবং রিমুভালের জন্য আমাদের এই যে আমার সেকেন্ড পয়েন্টটা যদি দেখি, in severe acute gallstone pancreatitis and sign of biliary obstruction and cholangitis, we have to do urgent ERCP. So ERCP is a important thing we have to remember. Diagnostic and exploratory laparatomy. ওকেশনালি কিছু কিছু ক্ষেত্রে আমাদের ল্যাপারোটমি করা লাগে। ল্যাপারোটমি মানে অ্যাবডোমেনকে ওপেন করবো ইনসিশন দিয়ে। তাহলে এই যে স্কিন ওপেন করতেছি, অ্যাবডোমেন ওপেন করতেছি, অনেক সময় ডায়াগনোসিসটা এই সকল ক্ষেত্রে হয় না, উপরের দিকে হয় না, এই সব সিইসিটি এগুলো কোনো কিছু করে ডায়াগনোসিস হয় না, আলটিমেটলি ল্যাপারোটমি করা লাগে। ল্যাপারোটমি করলে আমরা হচ্ছে কিছু ফিচার দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। এই যে এখানে আমার ছবিতে আছে, ছবিতে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা সাদা হয়ে আছে, ফ্যাট চারপাশে, পেরি প্যানক্রিয়াটিক ফ্যাট, এগুলোকে হচ্ছে ফ্যাট নেক্রোসিস বলে। ফ্যাট নেক্রোসিস হয়ে ফ্যাট সাদা হয়ে যাচ্ছে, ওয়াইড স্প্রেড ফ্যাট নেক্রোসিস। স্যাপনিফিকেশন হয়, স্যাপনিফিকেশন কথাটা এখানে উল্লেখ আছে। এগুলো অত ইম্পর্টেন্ট না, যে আপনি যা জেনে রাখবেন যে ল্যাপারোটমি করে অনেক সময় ডায়াগনোসিস করা হয়। তাহলে এখানে যদি আমার ইনভেস্টিগেশনের মধ্যে, আমার ইমেজিং এর মধ্যে এক্সরে অ্যাবডোমেন, এক্সরে চেস্ট, আলট্রাসোনোগ্রাম, সিইসিটি, এই চারটা লিখলেই হবে পরীক্ষা হলে। সাথে হচ্ছে ল্যাপারোটমি করে অনেক সময়, আর ইআরসিপিটা একটু ইম্পর্টেন্ট, এই যে গলস্টোন প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট। আমরা এখানে একটা ছবি আছে সিইসিটি সিটি স্ক্যানে, সিটি স্ক্যানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনহ্যান্সমেন্ট যেটা সেটা কমে গেছে, একটু দেখেন একটু ব্ল্যাকিশ হয়ে গেছে, একটু ডার্ক হয়ে গেছে। নর্মালি থাকে হচ্ছে এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, পুরো প্যানক্রিয়াসটা, এইটা হচ্ছে নর্মাল, তার ইনহ্যান্সমেন্ট যে একটু গ্রেইশ কালারের হবে, সেইটা আরো একটু ডার্কের দিকে চলে গেছে। কারণ কি এই জায়গাতে নেক্রোসিস হয়েছে, নেক্রোসিস হয়ে ওই সিভিয়ার প্যানক্রিয়াটাইটিসের ফিচার, যে নেক্রোসিস হয়ে এই জায়গাটা কালো হয়ে গেছে। তাহলে এটা আমরা দেখলাম, এটা অত ইম্পর্টেন্ট না। এরপর নেক্সট
ছবি এগুলো আসলে পরীক্ষায় আসবে না, জাস্ট যে দেখলেন আপনাদের মাথায় একটা আইডিয়া থাকলো। আর এরপরে হচ্ছে আমাদের কি কি ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্টে আমাদের মনে রাখতে হবে দুইভাবে ম্যানেজমেন্ট আছে। একটা হচ্ছে আর্লি ম্যানেজমেন্ট। আর্লি ম্যানেজমেন্ট আসলে কিছুই না, পেশেন্টকে রিসাসিটেশন করছি আমরা, যে পেশেন্ট শকে চলে গেছে, পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, অর্গান ফেলিওর হচ্ছে, পেশেন্টকে আমি রিসাসিটেশন করলাম, এটা। তারপরে ম্যানেজমেন্ট হচ্ছে কমপ্লিকেশন ম্যানেজমেন্ট। বিভিন্ন কমপ্লিকেশন হয়, সেই কমপ্লিকেশনের মধ্যে কিছু আছে সিস্টেমিক কমপ্লিকেশন, সেটার ওই ম্যানেজমেন্ট আর্লি ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। আর কিছু আছে লোকাল কমপ্লিকেশন, সেগুলো আমরা কনজারভেটিভলি ম্যানেজ করি অনেক সময়, আবার অনেক সময় আমরা কনজারভেটিভলি আমরা লোকাল কমপ্লিকেশনগুলো আছে সেগুলোকে কনজারভেটিভলি ম্যানেজ করি, অথবা আমরা সার্জিক্যালি ম্যানেজ করি। তো প্যানক্রিয়াটাইটিস আসলে সার্জারির ওরকম কোনো ফাংশন নেই। তো আমরা তারপর দেখি, প্রথমে আসি আর্লি ম্যানেজমেন্ট ইমিডিয়েট যে রিসাসিটেশন, এটার আন্ডারে আমাদের প্রথমে পেশেন্টকে নর্মাল ওয়ার্ডে ভর্তি করলে হবে না, এইচডি আইসিইউতে ভর্তি করতে হবে। আমরা যদি শর্ট করে লিখি কি দিতে হবে, আমাদের হচ্ছে অক্সিজেন দিব, পেশেন্টকে অক্সিজেন দিব, তারপর তাকে ফ্লুইড দিব, তাকে কিছু ড্রাগ দিব, ড্রাগের মধ্যে হচ্ছে তাকে অ্যানালজেসিক দিব, ও তাকে ইনিশিয়ালি এনপিও করে দিব। এনপিও করে নাকে একটা নল দিয়ে দিব, এনজি সাকশন। তাকে আমি এনপিও করলাম, নাকে নল দিলাম। আমরা একটু পেশেন্ট আকারে বোঝানোর চেষ্টা করি জিনিসটা। ধরে এটা আমার একটা রুগী, ছবি অত সুন্দর হবে না, জাস্ট বুঝলেই হবে। এই আমার একটা রুগী, আমি প্রথমে পেশেন্ট আসছে, আমি তাকে কোথায় নিয়ে আসলাম, আমি তাকে নিয়ে আসলাম এইচডিও অথবা আইসিইউতে। তার মুখে আমি একটা মাস্ক লাগিয়ে দিব, তার নাকে একটা নল দিয়ে দিব, নলটা একটা ব্যাগের সাথে লাগিয়ে দিব, সেটা হচ্ছে এনজি সাকশন। এখান থেকে হচ্ছে স্টোমাকের যে গাটের কন্টেন্টগুলো এগুলো চলে আসবে এখানে। তারপর আমরা হাতে একটা ক্যানুলা করে দিব, ক্যানুলার মাধ্যমে একটা ফ্লুইড চালু করব, এবং আরেক হাতে আরেকটা ক্যানুলা করব। এইটা দিয়ে আমরা বিভিন্ন ড্রাগ দিব। সেটা কি দিতে পারি, আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব, প্রোফাইল্যাকটিক, আমরা অ্যান্টিমেটিক দিব, হেমিস্ট্রেট দিলাম ধরেন, তারপর ওমিপ্রাজল দিব, ব্যথার ওষুধ দিব, যে আমরা দিতে পারি নেলওয়ান বা এনাডল, এগুলো দিব। তাহলে এখানে যত ধরনের ওষুধ আছে সবগুলো আমরা আরেকটা ক্যানুলা দিয়ে দিলাম। আমরা আর কি করবো, এই পেশেন্টকে আমরা একটা ক্যাথেটার করব, প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার করব। এইটা দিয়ে আমরা ইউরিন আউটপুট মনিটর করব। আমরা অন্যান্য যে ব্যাপার বিভিন্ন আরো কিছু জিনিস আমরা মনিটর করবো। তো মোটামুটি এই জিনিস, আমরা নাকের নল দিলাম, হাতে নল দিলাম, নিচেও নল দিলাম, তিনটা জায়গায় আমরা নল দিলাম। নাকের নল দিয়ে এনজি সাকশন। ইনিশিয়ালি আমরা যদিও এনজি সাকশন করব, এটা আমরা সবসময় করবো না, ইনিশিয়ালি করবো। তারপরে আমরা আবার এই একই নল দিয়ে খাবার দিব পরবর্তীতে, যখন পেশেন্ট একটু স্টেবল হবে আমরা পেশেন্টকে খাবার দিব, ব্যথাটা কমে গেলে সাবসাইড করলে ওই একই নল দিয়ে আমরা খাবার দিব। তাহলে এনজি সাকশন এবং এনজি ফিডিং, এই কথাগুলো আমরা মাথায় রাখলাম। আমরা হাতে দিয়ে অ্যান্টিবায়োটিক, এমিস্ট্রেট, ওমিপ্রাজল, নেলবান, অ্যানাডল, আমরা ব্যথার ওষুধ, বমির ওষুধ, আমরা অ্যান্টিবায়োটিক, গ্যাসের ওষুধ, এগুলো সব দিলাম। আমরা ফ্লুইড দিব, হাতে চালু করব। তারপরে হচ্ছে আমরা ফ্লুইড হচ্ছে আমরা শকের জন্য আমরা নর্মাল স্যালাইন বা হার্টসল ইউজ করব। আর এখানে আমরা ইউরিন আউটপুট মনিটর করব ক্যাথেটারাইজেশনের মাধ্যমে। তো এই কথাগুলোই আসলে বর্ণনা করা আছে, এই কথাগুলোই আমরা বর্ণনা করেছি। তা একটু আমরা দেখে নিই। এখানে অ্যাডমিশন টু এইচডি আইসিইউ, অক্সিজেন দিলাম, ফ্লুইড দিলাম, অ্যানালজেসিক, অ্যান্টি আলসারেন, অ্যান্টিএমেটিক, প্রোফাইল্যাকটিক, অ্যান্টিবায়োটিক দিব, নেসোগ্যাস্ট্রিক ড্রেনেজ দিব ইনিশিয়ালি, তারপরে ওই একই নল দিয়ে এনজি ফিডিং দিব। আমরা হচ্ছে বিভিন্ন ভাইটাল সাইন মনিটর করব, সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখবো, এবিজি দেখবো, স্যাচুরেশন দেখবো, আমরা হচ্ছে ইউরিন আউটপুট দেখবো, আমরা হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পাঠাবো, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, সাথে হচ্ছে ইলেকট্রোলাইটের সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পাঠাবো, র্যান্ডম ব্লাড সুগার করবো, ক্লটিং ফ্যাক্টর, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, সব পরীক্ষা নিরীক্ষা পাঠিয়ে দিব, পাঠিয়ে দিব। আর হচ্ছে যদি পেশেন্টের অর্গান ফেলিওর ডেভেলপ করে, সেই ক্ষেত্রে ওই এইচডি আইসিইউ সেটিংসে রেসপিরেটরি ফেলিওরের জন্য ভেন্টিলেটর, রেনালের জন্য ডায়ালাইসিস, কার্ডিয়াক ফেলিওরের জন্য আয়োনোট্রোপ আমরা চালু করে দিব। এইখানে আমাদের এই ম্যানেজমেন্টের পাশাপাশি আমাদের দুইটা ইনভেস্টিগেশন মাথায় রাখতে হবে, সিটি স্ক্যান এন্ড ইআরসিপি। 72 ঘন্টার মধ্যে করে ফেলতে হবে যদি পেশেন্টের সিভিয়ার গলস্টোন প্যানক্রিয়াটাইটিস থাকে, আর সিটি স্ক্যান করতে হবে যদি অর্গান ফেলিওর হয়, ক্লিনিক্যাল ডিটোরিয়েশন হয় এবং সেপসিস ডেভেলপ করে, তাহলে সিটি স্ক্যান এবং ইআরসিপি এই দুটো আমাদের মাথায় রাখতে হবে পাশাপাশি। আর অ্যান্টিবায়োটিক একটা রেজিমেন আছে, সেটা হচ্ছে আইভি সেফিউরক্সিম, সিপ্রোফ্লক্সাসিন, এইগুলোর সাথে আবার মেট্রো দিতে হবে, মেট্রোনিডাজল দিতে হবে অ্যানারোবিক কাভারেজের জন্য মেট্রো দিব, সেফিউরক্সিম অথবা সিপ্রোর সাথে দিব মেট্রো। আর ডিউরেশন কতটুকু হবে, ডিউরেশনটা হবে 2 সপ্তাহের বেশি না, ডিউরেশন 2 সপ্তাহের বেশি যাতে না হয় সেটা মাথায় রাখবে।
সার্জারি সার্জারি এইটা পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে সিস্টেমিক কমপ্লিকেশন যেগুলো আছে আমরা অলরেডি বলছি, এগুলো আমরা উপরে যে ম্যানেজমেন্টগুলো করছি সেগুলাই, যে রিসাসিটেটিভ যে মেজারগুলো নিচ্ছি, যে রিসাসিটেশনের জন্য যা যা করার লাগে করছি, কিন্তু এখানে কোনো সার্জারির কোনো রোল নাই। হ্যাঁ, সার্জারি করে কোনো লাভ নাই, সার্জারি করার দরকারও নাই সিস্টেমিকের ক্ষেত্রে, সার্জারি হ্যাজ নো রোল। আর লোকাল কমপ্লিকেশন পরবর্তীতে দেখা দিবে। আচ্ছা, এই কমপ্লিকেশনের যে বর্ণনাগুলো এগুলো বলার আগে আমরা কমপ্লিকেশন কি কি হয় সেগুলো দেখে আসি। প্রথমে সিস্টেমিক কমপ্লিকেশন হচ্ছে যত ধরনের অর্গান সিস্টেম আছে সবগুলোর যত খারাপ ফেইট গুলা সেগুলাই হচ্ছে সিস্টেমিক কমপ্লিকেশন। সিভিএস এ আমরা শক, অ্যারিথমিয়া, রেসপিরেটরি, এআরডিএস, রেনাল ফেল এগুলো একটু দেখে নেবে। জিআইটি তাই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, নিউরোলজি কনফিউশন, এনকেফালোপ্যাথি, হেমাটোলজি কিন্তু ডিআইসি হবে, মেটাবলিক হাইপারগ্লাইসেমিয়া, হাইপারলিপিডেমিয়া, হাইপোক্যালসেমিয়া, মিসেলেনিয়াস সাবকিউটেনিয়াস ফ্যাট নেক্রোসিস, আর্থালজি। তো এগুলো একবার দেখে রাখলেই হবে, পরীক্ষায় আসলে কয়েকটা সিস্টেম লিখলেই হবে, সিভিএস, রেসপিরেটরি, রেনাল, জিআইটি, যে কটা মনে থাকে। আর এখানে আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে এই সিস্টেমিক কমপ্লিকেশনটা প্রথম সপ্তাহে হবে, এই তার ব্যথা ওঠার প্রথম সপ্তাহেই তার সিস্টেমিক কমপ্লিকেশন হবে, এবং এই যে কমপ্লিকেশনগুলো এগুলো কেন হচ্ছে, ওই যে সার্চ দিয়ে হচ্ছে। ঠিক আছে, এইবার আসি লোকাল কমপ্লিকেশন। লোকাল কমপ্লিকেশন হচ্ছে এক সপ্তাহ পরে তার যে ঘটনাগুলো ঘটবে সেগুলো হচ্ছে লোকাল কমপ্লিকেশন। তো আমরা যদি দেখি প্রথমে কি হবে, এইটা যদি প্যানক্রিয়াস হয়, প্যানক্রিয়াসের চারপাশে প্রথমে ইনফ্লামেশনের ফ্লুইড জমা হবে। এই যে ফ্লুইডটা জমা হলো এটাকে বলা হয় অ্যাকিউট পেরি প্যানক্রিয়াটিক, পেরি মানে চারপাশে, প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন। ওকে, তারপরে যেই ঘটনা ঘটতে পারে সেকেন্ডলি সেটা হচ্ছে এখানে নেক্রোসিস হতে পারে, প্যানক্রিয়াসের নেক্রোসিস। এই যে নেক্রোসিস হয়ে এই নেক্রোটিক ডেব্রিগুলা এই ফ্লুইড কালেকশনের মধ্যে চলে আসতে পারে। তখন এটাকে আমরা বলবো স্টেরাইল প্যানক্রিয়াটিক, আমরা একটু বড় করে আসি, প্যানক্রিয়াটিক নেক্রোসিস। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি নেক্রোটিক ডেব্রি আসে স্টেরাইল, এখন এই স্টেরাইল প্যানক্রিয়াটিক নেক্রোসিস যদি এগুলো ইনফেক্টেড হয়, এগুলো যদি ইনফেকশন হয়, এখানে ইনফেকশন হলে সেটা হবে ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস। ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস। ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস হলেও এর চারপাশে কিন্তু কোনো ধরনের ওয়াল তৈরি হয় নাই। এখন চারপাশ দিয়ে যদি একটা ওয়াল তৈরি হয়ে তাহলে এটা একটা অ্যাবসেস ফর্মেশন করে, এই অ্যাবসেসটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাবসেস। তাহলে আমরা অনেকগুলো দেখলাম যে কিভাবে কিভাবে কি হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাবসেস। আরেকটা হচ্ছে যে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট হতে পারে। সিউডোসিস্ট মানে হচ্ছে এই প্যানক্রিয়াস যেটা আছে এর চারপাশে কোনো ধরনের আলাদা কভারেজ নাই, একটা সিস্টের মতো ফরমেশন। আমরা প্যানক্রিয়াটিক সিউডোসিস পরে আলোচনা করতেছি, তো প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট হতে পারে। আর প্লিউরাল ইফিউশন হতে পারে, রিয়েক্টিভ প্লিউরাল ইফিউশন, এখান থেকে যে লাংস আছে উপরের দিকে সেখানে তার নিচে প্লিউরাল ইফিউশন হতে পারে। প্যানক্রিয়াস থেকে অ্যাসাইটিস হতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস বলে আমরা। এছাড়া পোর্টাল স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস এবং আলটিমেটলি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে কনভার্ট হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে অ্যাকিউট আমরা প্যানক্রিয়াটিক যে নেক্রোসিস বলেছি, ওটা একটা নাম ছিল নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। সেই নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিসে যে অপারেশন করে নেক্রোটিক বডি এবং টেল নিয়ে আসা হয়েছে। তাহলে এটা আমরা দেখলাম। এবার আসেন, এখানে একটা ছবি আছে, এই ছবিতে দেখা যাচ্ছে যে এই প্যানক্রিয়াটিক নেক্রোসিস যেটা ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু আশেপাশের তুলনায় এই জায়গাটা একটু কালো হয়ে গেছে, এটা হচ্ছে ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস। এবার আসি, সিটি স্ক্যান গেল, এবার আমরা ওই যে বললাম যে কমপ্লিকেশনগুলো ম্যানেজমেন্ট। কমপ্লিকেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে সিস্টেমিক তো অলরেডি বলেছি, লোকাল কমপ্লিকেশনগুলো গল স্টোন থাকলে গল স্টোনটাকে রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, গল স্টোন থাকে রিমুভ করে দিতে হবে। আর বাকি যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের আসলে অপারেশনে না যাওয়াই ভালো, অপারেশন না যাওয়াই ভালো। যদি ইনফেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওইটাকে বের করে দিতে পারি বডি থেকে বিভিন্ন পারকিউটেনিয়াস অ্যাসপিরেশনের মাধ্যমে, ইমেজ গাইডেড, সেটা হতে পারে আমার আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন বা সিটি গাইডেড অ্যাসপিরেশন, এগুলোকে আমরা সংখ্যা বলি ইমেজ গাইডেড অ্যাসপিরেশন করে বের করে দিতে পারি, এবং সেটা হবে পারকিউটেনিয়াস। এই কথার মানে হচ্ছে যে আমার যদি স্কিন থাকে, এটা যদি মনে করেন আমার প্যানক্রিয়াস এর পাশে একটা কালেকশন হয়েছে, অ্যাবসেস হয়েছে, যাই হয়েছে, সেটা স্কিন দিয়ে একটা নিডল দিয়ে ফুটা করে এই জায়গা থেকে আমি বের করে দিব। ইনিশিয়ালি আমরা বের করে দিয়ে এখানে একটা টিউব বসে আসতে পারি, এই যে টিউবটা বসে আসলাম, এই টিউব দিয়ে কন্টিনিউয়াস ড্রেনেজ হবে, বের হয়ে আসবে। যদি নতুন করে তৈরি হয় সেটা বের হয়ে আসবে। এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে। তাহলে লোকাল কমপ্লিকেশন গল স্টোনে রিমুভ করব। ফ্লেগমন একটা টার্ম আছে, ফ্লেগমন মানে একটা
এপিগ্যাস্ট্রিক ম্যাস, সেটা অ্যাবসেস হতে পারে, ম্যাস হতে পারে, আমি জানি না, ইনফ্লামেটরি মাস আমরা জানি না, কিন্তু এই ফ্লেক বোন যদি আমরা সাসপেক্ট করি আমরা সার্জারি করব না। আমরা অলরেডি বলছি এপিএফসি হুইট কারেকশন, এখানে আমার কিছু করার দরকার নেই, কিন্তু যদি প্রেশার ইফেক্ট দেয়, আশেপাশের জিনিসকে কম্প্রেস করে জন্ডিস টন্ডিস করে দিচ্ছে বড় হয়ে, সেই ক্ষেত্রে আমাদের ইমেজ গাইডেড অ্যাসপিরেশন করতে হবে, যেটা আমরা বললাম এতক্ষণ ধরে। স্টেরাইল প্যানক্রিয়াটিক নেক্রোসিস, এইখানে কিছু করার দরকার নাই, কিন্তু যদি ইনফেক্টেড হয় তাহলে আপনি হচ্ছে ড্রেনেজ করতে পারেন, পারকিউটেনিয়াস ড্রেনেজ বা এন্ডোস্কোপিক ইন্টারনাল ড্রেন, এটা করতে পারেন। কিন্তু যদি এটা অনেক বেশি হয়ে যায়, সিভিয়ার কেস, যদি অনেক বেশি সিভিয়ার হয়ে গেছে, পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, পেশেন্টের ক্লিনিক্যাল ডিটেরিয়েশন আছে, সেই ক্ষেত্রে আমার অপারেশনে যেতে হবে। এই একটা জিনিসই অপারেশনের জন্য আপনারা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে নেক্রোসেক্টমি। এই অপারেশন নামটা হচ্ছে নেক্রোসেক্টমি, মানে নেক্রোটিক যেই টিস্যুটা আছে এটাকে বডি থেকে বের করে দিব। এই নেক্রোসেক্টমি পরে আমাদের হচ্ছে পেরিটোনিয়াল লেভাস দিতে হবে, মানে পেরিটোনিয়ামটাকে ওয়াশ করতে হবে নর্মাল স্যালাইন দিয়ে, তারপরে একটা ড্রেন টিউব দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এইখানে বেশিরভাগেরই দেখেন যে করা অপারেশনের দরকার পড়ে না, শুধু এই যে এইটাতে ইনফেক্টিভ প্যানক্রিয়াটিক নেক্রোসিস অথবা নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, এটা একটা নাম, এটাতে আমাদের করতে হবে। এইবার আসি প্যানক্রিয়াটিক অ্যাবসেস। প্যানক্রিয়াটিক অ্যাবসেস হচ্ছে এই ইনফেক্টটাই যদি ওয়ালড অফ হয়, চারপাশ দিয়ে ওয়াল তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে এন্ডোস্কোপিক ইন্টারনাল ড্রেন বা পারকিউটেনিয়াস ড্রেন এটা দিয়ে আসবো। প্যানক্রিয়াটিক অ্যাসাইটিসের ক্ষেত্রে আমাদেরকে ড্রেন করে আসতে পারি, সাথে একটা ওষুধ দিতে পারে অক্ট্রিওটাইড। এটা কি করে প্যানক্রিয়াটিক যে সিক্রেশন আছে, এনজাইম সিক্রেশন, সেটাকে কমায় দেয়। আমরা প্যানক্রিয়াটিক সিউডোসিসটাকে কনজারভেটিভে যেতে পারি, ড্রেনে যেতে পারি। আচ্ছা, সিউডোসিসটা তখন বলা হয়নি, সিউডোসিসটা হচ্ছে এই যে অ্যাকিউট পেরিপ্যানক্রিয়াটিক যে ফ্লুইড কালেকশন, সেইটাই হচ্ছে যদি ঠিক না হয়, না কমে, সেটা দীর্ঘদিন থাকলে সেটা হয়ে যায় প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। এটা চারপাশে একটা গ্র্যানুলেশন টিস্যুর একটা কাভারেজ থাকে, ওয়াল থাকে, গ্র্যানুলেশন টিস্যু, এই কারণে নামের মধ্যে সিউডো কথাটা আমরা অ্যাড করেছি। আর যদি হেমোরেজ হয়, হেমোরেজ যে প্যানক্রিয়াসে হেমোরেজ হলে আমরা হচ্ছে আশেপাশের মানে প্যানক্রিয়াস থেকে যে এনজাইমগুলো, সেই এনজাইমগুলো যদি আশেপাশের যে ব্লাড ভেসেল আছে এগুলোকে ইরোশন করে হেমোরেজ করে, তাহলে ওগুলোকে এম্বোলাইজেশন করতে হবে, সার্জারি করতে হবে। পোর্টাল বা স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস, কনজারভেটিভে আগাইতে হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি দিতে হবে। এতগুলো দরকার নেই, আপনাদের পরীক্ষার হলে মূলত হচ্ছে সিস্টেমিক ম্যানেজমেন্টের উপরের যে কোশ্চেনটা আমরা পড়েছি রিসাসিটেশন, সেটা অ্যাড করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে এইখানে ইনফেক্ট, এই যে এইটা ইম্পর্টেন্ট, প্যানক্রিয়াটিক নেক্রোসিস এইটা ইম্পর্টেন্ট, আর কিছু লাগবে না। বাকি যেই গুলো আছে এগুলো সবগুলো একসাথে নাম লিখে বলবেন যে কনজারভেটিভ ট্রিটমেন্ট করব, সেখানে আমরা ড্রেনেজ দিয়ে আসবো, শেষ, এতটুকু লিখলেই হবে। সব তো ড্রেন করি আমরা, আলটিমেটলি কোনো লাভ হয় না। এবার আসি একটা কোশ্চেন, সেটা হচ্ছে সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট। আমরা বলছি অ্যাকিউট কোলোসিস্টাইটিসে যেমন সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করেছি, এখানে আমরা সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করব। এখানে আরো বেশি গুরুত্বপূর্ণ সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করা, কারণ আমরা এটা দিয়ে বুঝতে পারি যে কোন পেশেন্টটা খারাপের দিকে যাচ্ছে, কোনটা খারাপ হতে পারে, এখন কি পেশেন্ট খারাপের দিকে আছে নাকি পেশেন্ট ভালো আছে, সেই জিনিসটা আমরা বুঝতে পারি। তো এই অ্যাসেসমেন্টটা করতে হবে 24 ঘন্টা 48 ঘন্টা 7 দিন পরে। কিন্তু এখানে আমরা এই 24 ঘন্টা এবং 48 ঘন্টা এটার উপর বেস করে কিছু স্কোরিং সিস্টেম আছে, যেটাকে আমরা মনে রাখতে হবে, র্যানসন এবং গ্লাসগো স্কোরিং সিস্টেম, স্পেসিফিক ফর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এখানে বলে নেওয়া ভালো যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যদি আমি টাইপ জিজ্ঞেস করি, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের টাইপ কয়টা, আপনারা কি বলবেন? সেটা হচ্ছে দুইটা টাইপ, মাইল্ড অথবা সিভিয়ার, কোনো মডারেট টাইপ নাই। ঠিক আছে, কোনো ধরনের মডারেট টাইপ নাই, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কোনো মডারেট টাইপ নাই, হয় এটা কম নয়তো বেশি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে র্যানসন ও গ্লাসগো স্কোরিং সিস্টেম, এইটা স্পেসিফিক ফর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এখানে স্কোর যদি 3 বা 3-এর বেশি হয়, গ্রেটার দেন ইকুয়াল 3, তাইলে হচ্ছে এটা একটা সিভিয়ার অ্যাটাক, এবং এটা 48 ঘন্টা পরে হচ্ছে এই যে স্কোরটা আমার করতে হবে। এই স্কোরিং এ অনেক কিছু বলা আছে, এগুলা এত ডিটেইলসে আমাদের রেনসনটা একটু জানতে হবে ডিটেইলসে। এই পয়েন্টগুলো কিছুটা একটু মনে রাখার ট্রাই করতে পারেন, পরীক্ষার সময় অনেক সময় আসে। আর রিগার্ডলেস অফ দ্য সিস্টেম, আমার যেই স্কোরিং সিস্টেমই করি, আমার যদি পারসিস্টিং অর্গান ফেইলিওর থাকে অথবা সিআরপি লেভেলটা যদি 150-এর বেশি থাকে 48 ঘন্টা পরে, তাইলে সিভিয়ার অ্যাটাক। মনে করেন আপনি পেশেন্টের পাইলেন পারসিস্টিং অর্গান ফেইলিওর অথবা সিআরপি পেলেন 150-এর বেশি, তাইলে আপনার অত স্কোরিং করার দরকার নাই। আলটিমেটলি পেশেন্ট আপনি শিওর যে সিভিয়ার অ্যাটাকে আছে, তখন আপনি ওই অনুযায়ী ম্যানেজমেন্ট করবেন। তাহলে এখন আসি আমরা
এই স্কোরিং সিস্টেমটা এইভাবে কঠিন, অনেক কিছু লিখছে, এত কিছু মনে রাখা কষ্টকর। তো আমাদের এই নেমোনিক দিয়ে মনে রাখবো। গ্যালাও চপস, গ্যালাওতে জিতে গ্লুকোজ, এইচ, এলডিএইচ, এএসটি, ডাব্লিউবিসি কাউন্ট। আর চপস দিয়ে ক্যালসিয়াম, হেমাটোক্রিট ড্রপ, অক্সিজেন, ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন মানে ওই যে ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলা। তারপর হচ্ছে বেস ডেফিসিট, আর এটা হচ্ছে সিকোয়েস্টার্ড ফ্লুইড। তাহলে এই জিনিসটা এই ছন্দ দিয়ে মনে রাখবেন। গ্লুকোজ কি, গ্লুকোজের কথা বলা আছে যদি পেশেন্টের ওই যে আমরা পড়ছি না আরবিএস কত 11 উপর থাকলে হচ্ছে আমাদের ডায়াবেটিস, তাহলে গ্লুকোজ যদি 11 উপর থাকে শেষ। তারপর এইচ কত, এইচ হচ্ছে 55 উপরে থাকলে। এলডিএইচ কত 350, এএসটি কত 250, ডাব্লিউবিসি কত 16,000। তাহলে এইভাবে হচ্ছে মনে রাখতে হবে আর কি, যে এই ছন্দটা দিয়ে নামগুলো মনে রাখবেন আর এই পয়েন্টগুলো মনে রাখবেন। এই গ্লুকোজ মনে রাখা ইজি, এই যে মনে রাখা ইজি 55, গ্লুকোজ হচ্ছে 11 বেশি 55, এই দুটো একটু সমস্যা হয়। এলডিএইচ এএসটি এটা 350 250 আর ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে 16,000 শেষ গেল। আর চপস ক্যালসিয়াম, যেটা ক্যালসিয়ামটা আপনারা মনে রাখবেন যে 8 এর নিচে। আর হেমাটোক্রিট যেটা সেটা হচ্ছে 10%, হেমাটোক্রিটটা কমবে হচ্ছে 10%-এর মতো। এই আমরা যখন ওই যে ডেঙ্গু সম্পর্কে যদি আমরা জানি যে ডেঙ্গুতে হেমাটোক্রিট ফল করে হচ্ছে এরকম 10% to 20% ফল করে, তো এইখানেও সেম কথা যে 10% ফল করবে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এটা যদি 60 মিলিমিটার মার্কারি অথবা 8 কিলো প্যাসকেল। ব্লাড ক্রিয়েটিনিন কতটুকু বাড়বে, ক্রিয়েটিনিন যদি 1.8 এটার বেশি বাড়ে। নর্মাল ক্রিয়েটিন লেভেল কত ছিল 1.2 পর্যন্ত, সেটা যদি 1.8 বাড়ে তাহলে 1.8 এর থেকে বেশি বাড়ে সেটা। বেস ডেফিসিট 4 এর বেশি। সিকোয়েস্টার ফ্লুইড হচ্ছে 6 লিটার ফ্লুইড যদি বডিতে সিকোয়েস্টার হয় সেটা। তাহলে এটা একটু মনে রাখতে হবে এই জিনিসটা, পয়েন্টগুলো। আর গ্লাসগো স্কোর যেটা সেখানে সবগুলো এটার মতোই সেম জিনিস। র্যানসনের হচ্ছে অ্যাডমিশন একটি স্কোরিং করি আর 48 ঘন্টা পর একটি স্কোরিং করে। আর গ্লাসগোর ক্ষেত্রে হচ্ছে উইদিন 48 ঘন্টা, আমরা মানে 48 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি করতে পারেন। এবং এই সবগুলো এখানে আছে, কিছু জিনিস একটু কম আছে, যে 16 জায়গায় 15, 11 জায়গায় 10 এই কম। আর একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে সেরাম অ্যালবুমিন, ওটা তো ইম্পর্টেন্ট না, গ্লাসগো তো মনে রাখতে হবে না, র্যানসন মনে রাখলেই চলবে। আপনি র্যানসন মনে রেখে গ্লাসগোর জাস্ট অ্যালবুমিনটা মনে রাখবেন তাহলেই চলবে। অ্যাটলান্টা ক্লাসিফিকেশন বলে একটা ক্লাসিফিকেশন আছে, এইখানে এত কিছু দরকার নাই, জাস্ট মনে রাখেন মাইল্ড, মডারেটলি সিভিয়ার। এখানেও দেখেন যে কোনো মডারেট বলে কিছু নাই, মডারেটলি সিভিয়ার বলছে, মানে মাইল্ড আর সিভিয়ারের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে মডারেটলি সিভিয়ার আর শুধু সিভিয়ার। যাই হোক এগুলো এত ডিটেলস লাগবে না, এই আটলান্টা ক্লাসিফিকেশন এক্সিস্ট করে এটা জানলেই হবে। আর এদিকে হচ্ছে র্যানসন গ্লাসগো আছে, এই র্যানসন গ্লাসগো পড়লেন। এছাড়াও আরো কিছু স্কোরিং সিস্টেম আছে, এগুলো পরীক্ষা ভাইভাতে যদি জিজ্ঞেস করে এই দুইটা বাদে আর কি কিছু আছে, অ্যাপাচে আছে, স্যাপস আছে, সোফা স্কোর, মর্স আর মডিফাইড মার্শাল স্কোরিং, জাস্ট নামগুলো জেনে রাখতে পারে। এগুলো গেল। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক সিরোসিস। এটা পড়লে আমাদের এই চ্যাপ্টার পড়া শেষ, এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। প্যানক্রিয়াটিক সিরোসিস শর্ট নোট আসে, তো এটা ডেফিনেশন কি, অ্যামাইলেজ রিচ ফ্লুইড ইন ক্যাভিটি লাইন বাই গ্র্যানুলেশন টিস্যু। মেইন কথা হচ্ছে এই যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের চারপাশে হচ্ছে এই অ্যামাইলেজ লিক হয়েছে, এনজাইম লিক হয়ে এই চারপাশে একটু গ্র্যানুলেশন টিস্যুর ফরমেশন হয়েছে। আমরা তো জানি যে এটা একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তার মানে কি এটা সামনে দিয়ে হচ্ছে আপনার পেরিটোনিয়াম আছে, কিন্তু পিছনে নাই, সাইডেও নাই পেরিটোনিয়াম। তাহলে পিছনে কি আছে, ওই যে ভার্টেব্রা কানেকটিভ টিস্যু হাবিজাবি আছে। তাহলে এইখানে হচ্ছে আপনার এখানে আমরা কি হবে, একটা ক্যাভিটি তৈরি হবে, ক্যাভিটিটা লাইন বাই গ্র্যানুলেশন টিস্যু। নর্মাল আমরা জানি যেগুলো হচ্ছে ট্রু সিস্টে গ্র্যানুলেশন টিস্যু থাকে না, তার জায়গায় এপিথেলিয়াম থাকে। তো গ্র্যানুলেশন টিস্যু দিয়ে যদি কোনো সিস্ট ফরমেশন হয় সেটা হচ্ছে সিউডোসিস্ট। তাহলে এইখানে অ্যামাইলেজ রিচ ফ্লুইড ইন ক্যাভিটি লাইন বাই গ্র্যানুলেশন টিস্যু। এইখানে এটা কি বোঝায় আসলে, এটা বোঝায় আমরা যখন পড়েছিলাম যে অ্যাকিউট প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন, সেই অ্যাকিউট পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশনটা যদি রিজলভ না হয়, ম্যাচিউর হলে কি হবে, চারপাশ দিয়ে এই যে গ্র্যানুলেশন টিস্যু ফরমেশন হয়ে একটা ক্যাভিটির মধ্যে এই ফ্লুইডগুলো থাকবে। এবং এটা সময় লাগে কত, 4 উইক সময় লাগে। তো এটাই হচ্ছে ডেফিনেশনটা আমরা মাথায় রাখবো। এই যে টেক্স 4 weeks টু ডেভেলপ আফটার অ্যাটাক অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ম্যানেজমেন্ট কিভাবে করবেন, আপনাকে ম্যানেজমেন্ট করার আগে হচ্ছে সাইন সিমটমে আসি। এটা কোথায় পাওয়া যায়, লেজার সেকে পাওয়া যায়। লেজার সেকটা কি জিনিস, লেজার সেকটা হচ্ছে যে আপনার যদি অ্যাবডোমেন কাটলেই
প্রথমত আপনি কি পাবেন? প্রথমে আপনি পাবেন হচ্ছে স্টোমাক পাবেন। স্টোমাকটাকে যদি আপনি সরায় ফেলে পিছনে একটা ক্যাভিটি পাবেন। ওই ক্যাভিটিটা সরায় ফেললে আপনি পিছনে পাবেন হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তার পিছনে থাকে হচ্ছে আমাদের ভার্টেব্রা। তারপরে যদি একটা এইকে দেখাই, এইখানে ধরেন ভার্টেব্রা, এখানে থাকবে হচ্ছে প্যানক্রিয়াসের সামনে একটা ক্যাভিটি থাকে, ওই ক্যাভিটির সামনে হচ্ছে স্টোমাক থাকে। স্টোমাকের সামনে কি থাকে? স্টোমাকের সামনে হচ্ছে আপনার স্কিন থাকে, এগুলো থাকে। তাহলে এই যে ফাঁকা যে জায়গাটা প্যানক্রিয়াস এবং স্টোমাক এবং প্যানক্রিয়াসের মাঝে এই ফাঁকা জায়গাটাই হচ্ছে লেজার স্যাক। এটা আমরা উপর থেকে দেখতেছি ক্রস সেকশন দেখতেছি। তাহলে এই যে লেজার স্যাক, এই লেজার স্যাকের মধ্যেই হচ্ছে সিস্ট আসবে। তার মানে কি বুঝতে পারতেছেন? এই যে প্যানক্রিয়াস থেকে একটা সিস্ট আসবে এবং এই সিস্টটা অবস্থান করবে কোথায়? লেজার স্যাকের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা একটা ক্রস সেকশন। আমরা চিন্তা করতেছি যে এটা প্যানক্রিয়াস আর স্টোমাকের মাঝখানে ক্যাভিটি, লেজার স্যাক, এই একটা সিস্ট আসলো প্যানক্রিয়াস থেকে, এই সিস্টটা অবস্থান করলো লেজার স্যাক। ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার আমরা পড়বো। ক্লিনিক্যাল ফিচারে হচ্ছে একটা অ্যাটাকের হিস্ট্রি থাকবে, যে ফিউ উইকস আগে একটা অ্যাটাক হয়েছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের, ফিউ উইকস বা ফিউ মান্থস ব্যাক, এবং পেশেন্টের হচ্ছে সাডেন সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন রেডিয়েটিং টু দ্য ব্যাক। মানে ওই অ্যাটাকের হিস্ট্রিটা এইভাবে দিবে যে তার কিছুদিন কয়েক মাস আগে অনেক বেশি পেইন হয়েছিল। আমরা একটা ম্যাস পাবো এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, সেটা হবে গ্লোবুলার সফট রেট্রোপেরিটোনিয়াল ম্যাস এন্ড ডাজন্ট মুভ উইথ রেসপিরেশন। যেগুলো রেট্রোপেরিটোনিয়াল ম্যাস সেগুলো সাধারণত রেসপিরেশনের সাথে মুভ করে না। আমি তো অলরেডি বলেছি যে লেজার স্যাক দিয়ে এটা যদি অনেক বেশি বড় হয় তাহলে হচ্ছে এই ম্যাসটা আপনি পেতে পারেন। পেশেন্টের ওয়েট লস থাকবে, জন্ডিস থাকবে এবং আমাদের মাইল্ড ফিভার থাকবে। কিছু ইনভেস্টিগেশন করতে দিতে হবে। ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে ব্লাড করবো, আমরা এলএফটি করব, সিবিসি করব, সিরাস অ্যামাইলেজ লাইপেজ করব, এলিভেটেড থাকবে। ইমেজিং করলে আলট্রাসোনোগ্রাম করতে পারেন, একটু প্যানক্রিয়াসটা একটু সাইজ থিকনেস এগুলো বোঝা যাবে। সিটি স্ক্যান করলে সাইজ থিকনেস, নেক্রোটিক টিস্যু, প্যানক্রিয়াসটা কি বড় না ছোট এগুলো বোঝা যাবে যেহেতু। আর এই যে আমাদের সিস্ট আছে, সিস্টার সাইজটা কতটুকু, পানিটা কতটুকু, এগুলো সব আমরা আলট্রা সিটি স্ক্যানে বুঝতে পারবো। এমআরসিপি করবো, এমআরসিপি করলে কোনো ডাক্টাল কমিউনিকেশন অত ইম্পর্টেন্ট না, আপনি আলট্রা সিটি স্ক্যানটা মনে রাখলেই হবে। আর একটা যেটা করতে পারি, ফ্লুইডটাকে অ্যাসপিরেশন করতে পারি। এই যে ফ্লুইডটা আছে এটাকে অ্যাসপিরেট করে সেটা আমরা সাইটোলজি এবং কার্সিনো এমব্রায়োনিক অ্যাসিড লেভেলটা দেখতে পারি। এটা করে আমার লাভ কি, যে এটাকে আসলে সিস্ট নাকি কোনো ক্যান্সার সেটা আলাদা করা। তাইলে আমি ইমেজিং এর মধ্যে আলট্রা সিটি আর এন্ডোস্কোপিক অ্যাসপিরেশন সেটা আমরা মাথায় রাখবো। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যদি আপনি কিছু নাও করেন, এটা অটোমেটিক স্পন্টেনিয়াসলি রেজুলেশন হতে পারে, স্পন্টেনিয়াস রেজুলেশনে ঠিক হয়ে যেতে পারে। তবে আমরা ড্রেইন করতে পারি। ড্রেইন করলে আমরা পারকিউটেনিয়াস ড্রেইন করতে পারি, এন্ডোস্কোপিক ড্রেইন করতে পারি, ইআরসিপি দিয়ে ড্রেইন করতে পারি। পারকিউটেনিয়াস মানে স্কিন দিয়ে কোনো একটা নিডল দিয়ে ড্রেইন করবেন। এন্ডোস্কোপি মানে হচ্ছে স্টোমাকে ওদিক দিয়ে এন্ডোস্কোপ ঢুকিয়ে স্টোমাকের ভিতর দিয়ে ড্রেইন করবেন। ইআরসিপি ড্রেইন মানে হচ্ছে আমাদের ওই বাইল দিয়ে, আমাদের হচ্ছে এই যে বিলিয়ারি চ্যানেল যেটা আছে সেই বিলিয়ারি চ্যানেল দিয়ে একটা প্রোব ঢুকিয়ে ওইখান থেকে মেজর প্যানক্রিয়াটিক ডাক দিয়ে ঢুকে আপনি হচ্ছে ড্রেন করতে পারেন। সার্জিক্যাল হচ্ছে আপনি সিস্ট গ্যাস্ট্রোস্টমি করতে পারেন, সিস্ট জেজোনোস্টমি করতে পারেন। এই দুই ধরনের অপারেশন আছে। সিস্ট গ্যাস্ট্রোস্টমি কি, এখানে যদি স্টোমাক থাকে, স্টোমাকটা কি এই স্টোমাক আছে আর এদিকে পাশে ধরে আমাদের সিস্টটা আছে, এই সিস্ট আছে। আমি কি করব, এই স্টোমাক দিয়ে আমি অপারেশনটা করতে পারি, যে স্টোমাকের ভিতর দিয়ে গিয়ে এই সিস্টটাকে আমরা নিয়ে আসতে পারি। স্টোমাকের একটু বাল পাশ দিয়ে কেটে এইখান থেকে সিস্টটাকে কেটে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে সিস্ট গ্যাস্ট্রোস্টমি। কেটে নিয়ে আসবো না, আমরা জাস্ট একটা ওপেনিং ক্রিয়েট করবো। আমরা এখানে একটা ফুটা ক্রিয়েট করবো, ওপেনিং ক্রিয়েট করে এই সিস্টের সাথে এই স্টোমাকের একটা পোর্শন কানেক্ট করে দেবো। তাহলে কি হবে, সিস্টের যে কন্টেন্টটা এটা হচ্ছে আমাদের এই যে ওরাল রুট দিয়ে ফিকাল রুট দিয়ে বেরোয় আসবে, গার্ড দিয়ে আমাদের স্টুলের সাথে পাস করে ফেলবে। তাহলে এটা হচ্ছে সিস্ট গ্যাস্ট্রোস্টমি। আর সিস্ট জেজোনোস্টমি কি, এটা কি জিনিস, এটা হচ্ছে ওই যে ডিওডেনাম, তারপরে যে জেজোনাম আছে আমাদের, এই জেজোনামের সাথে এই সিস্টটাকে কানেকশন করে দিব। তাহলে কি হবে, এই কন্টেন্টগুলো জেজোনাম দিয়ে পাস করে চলে যাবে। এটা হচ্ছে সার্জারি, সিস্ট গ্যাস্ট্রোস্টমি। এখানে নামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওস্টমি কথা, জাস্ট ওপেনিং ক্রিয়েট করা। ওকে, তাহলে এই ট্রিটমেন্টটা আমরা এগুলো করতে পারি। কি কমপ্লিকেশন হতে পারে প্যানক্রিয়াটিক সিউডোসিস্টে? প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট হচ্ছে আপনার ইনফেকশন হতে পারে, ইনফেকশন হয়ে
আপনার যে সিস্টের কন্টেন্ট আছে এই সিস্টের কন্টেন্ট ইনফেক্টেড হয়ে অ্যাবসেস হতে পারে, আরেকটা হচ্ছে বডিতে ছড়াই গিয়ে সেপসিস করতে পারে, এটা একটা। তারপরে হচ্ছে এই সিস্টার রাপচার হতে পারে, ঠিক আছে, সিস্টার রাপচার হতে পারে। এটা যদি গাটে রাপচার হয়, যে এই সিস্ট আছে পাশে হচ্ছে আপনার বিভিন্ন গাটের কন্টেন্ট আছে, গাটে যদি রাপচার হয় তাহলে কি হবে, আমাদের হচ্ছে জিআই ব্লিডিং হবে, আর এখানে একটা ফিস্টুলা কানেকশন, ফিস্টুলা হয়ে যেতে পারে। আর যদি পেরিটোনিয়ামে রাপচার হয় সেই ক্ষেত্রে পেরিটোনাইটিস ডেভেলপ করবে। তাহলে একটা হচ্ছে ইনফেকশন, রাপচার, এনলার্জমেন্ট, বড় হতে পারে, এটা অনেক বেশি বেড়ে যেতে পারে। বড় হলে এটা প্রেশার ইফেক্ট দিবে, এখানে আশেপাশে যে কমন বাইল ডাক্ট আছে এই কমন বাইল ডাক্টকে প্রেশার ইফেক্ট দিয়ে অবস্ট্রাকটিভ জন্ডিস করে ফেলতে পারে। আরেকটা হচ্ছে যে এই গাটকে প্রেশার দিয়ে এখানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করতে পারে। তাহলে এনলার্জমেন্ট আমরা, আর পেইন করতে পারে, ব্যথা থাকতে পারে। আরেকটা যেটা সিরিয়াস জিনিস সেটা হচ্ছে এটা ভেসেলে ইরোশন হতে পারে। হ্যাঁ, ধরি এটা একটা হচ্ছে আমার সিউরোসিস্ট, এর পাশ দিয়ে একটা ভেসেল যাচ্ছে, 2-3 ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে এই সিউরোসিস্টের কারণে ইরোশন ইনটু ভেসেলে হলে, এটা এখানে ইরোশন হইলে এই ভেসেল থেকে যে ব্লাড এটা হচ্ছে সিস্টের মধ্যে এসে এটা হেমোরেজিক সিস্টে কনভার্ট হয়ে যেতে পারে, এইটা একটা। আরেকটা যেটা হতে পারে হিমোপেরিটোনিয়াম হতে পারে, যে এই সিস্ট থেকে এটাকে ভেসেলটাকে ইরোশন করে এটাকে রাপচার করে ফেলছে ভেসেলকে, তখন এইখানে পেরিটোনিয়ামে ব্লাড চলে এসে এটা হিমোপেরিটোনিয়াম কনভার্ট হতে পারে। তাহলে এইগুলো আমরা দেখলাম। তাহলে আমাদের প্যানক্রিয়াটিক সিউরোসিস্টের যে কমপ্লিকেশন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন হিসেবে আসতে পারে, এটা আমরা মাথায় রাখবো। তো শর্ট নোট এবং কমপ্লিকেশন এইগুলাই আমাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের মধ্যে এই প্যানক্রিয়াটিক সিউরোসিসটা আমাদের একটু পড়তে হবে, এছাড়া আর দরকার নেই কমপ্লিকেশনের মধ্যে। ওকে, নেক্সট তাহলে আমরা কি কি জিনিস ইম্পর্টেন্ট আমরা একটা সামারি করে দিই। সামারি হিসেবে আমাদের পড়তে হবে অ্যাকিউট কোলিসিস্টাইটিসের ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এই সবগুলা ম্যানেজমেন্ট আকারে আসতে পারে। যে ম্যানেজমেন্ট কি, আমাদের বিলিয়ারি কোলিকটা এর মধ্যে পড়তে হবে, ক্রনিক কোলিসিস্টাইটিস পড়তে হবে, জাস্ট হচ্ছে একটা ম্যানেজমেন্ট হিসেবে আন্ডারলাইন শর্ট করে। আর আমাদের আর কি পড়তে হবে, আমাদের ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি সম্পর্কে একটু ধারণা রাখলেই চলবে। আর শুরুতে আমরা গল স্টোন সম্পর্কে পড়েছিলাম, গল স্টোনের ইটিওলজি, মানে যেটা হচ্ছে পজিটিভ ফ্যাক্টর, এগুলো ইম্পর্টেন্ট। কিছু কমার্শিয়াল ল এগুলো পড়েছি, এগুলো পড়তে হবে। আর যদি আমরা দেখি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা ইম্পর্টেন্ট অনেক বেশি, কারণ আমরা পেশেন্ট পাই। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস পড়তে হবে, এর আন্ডারে হচ্ছে ম্যানেজমেন্টের আন্ডারে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, আমাদের হচ্ছে ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এবং ওদিক দিয়ে হচ্ছে প্যানক্রিয়াটিক সিউরোসিস্ট। প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি সম্পর্কে জানতে হবে, স্কোরিংটা একটু পরে রাখতে হবে। তো মোটামুটি এইগুলো আমাদের পড়তে হবে। এখানে যে স্লাইডটা তৈরি করা হয়েছে, এই স্লাইডটা মূলত বেইলি ল্যাব থেকে তৈরি করা হয়েছে। তো আপনারা এই স্লাইডটা পড়লে আর বেইলি ল্যাব পড়ার দরকার নাই, জাস্ট একবার দেখতে পারেন, রিডিং দিলে বুঝতে পারবেন যে সব ছবিগুলো ওইখান থেকে দেওয়া হয়েছে, একবারে পড়া কমপ্লিট হয়ে যাবে। এইখানে সব ডিটেলস অনেক কিছু লেখা আছে সাইডে বক্স আকারে, ডিটেলস বোঝার জন্য, যে কোনো সময় বুঝতে অসুবিধা হলে সাইডে বক্সগুলো দেখে নিতে পারে, পড়াশোনা ইজি হবে। আর পরীক্ষার জন্য হচ্ছে আমি লাল কালি দিয়ে যেগুলো মার্কিং করে দিয়েছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, আর যেগুলো আমার লেকচারে বলা হয়েছে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।